আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে মূলত টপিক যেটা পড়বো আমরা সেটা হবে আয়ন শনাক্তকরণ। ঠিক আছে? তো আয়ন শনাক্তকরণ টপিকটা মূলত শুরু করা যাক। এটা লাইক বেশ খুব ইম্পর্টেন্ট। তুমি এইচএসসি বলো, তুমি অ্যাডমিশন বলো, তুমি যে ক্যাটাগরির অ্যাডমিশন বলো, তুমি মেডিকেল বা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং সব ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। তো তো এটা মূলত শুরু করা যাক। আজকে আমরা শুরু করবো। এখানে লাইক ছাত্ররা পড়তে যে প্রথম যেটা ভুল করে সেটা হচ্ছে তারা মুখস্থ করতে থাকে, লাইক মানে একের পর এক করে যা আসছে তা মুখস্থ করো মুখস্থ করো মুখস্থ করো। বাট আয়ন শনাক্তকরণের মানে শিখার মেইন যেটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট পদ্ধতি বলো বা সবচেয়ে ইজি পদ্ধতি যেটা দেখো মূলত মানে ইফেক্টিভ ভাবে শেখা যাবে সেটা বলতে পারো লাইক গ্রুপ গ্রুপ করে, যে কোনটার জন্য কি কি হচ্ছে এরকম একটা গ্রুপ যদি করো এবং এরকম এভাবে করলে অ্যাকচুয়ালি তুমি ইজিলি কি করতে পারবা। তো এখন গ্রুপ করে বলতে আমি কি বুঝাচ্ছি সেটা আমরা হয়তো ক্লাসটা শুরু করি, তারপরে তখন বুঝতে পারবো। তো আজকের ক্লাসটা শুরু করা যাক মূলত। তো এখন আমাদের প্রথমে আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ আমাদের অনেক কিছুতে করা যায়। আমি যদি বলি NH4OH আছে, তারপরে হচ্ছে তোমার K4 FeCN6 আছে। ঠিক আছে, এরকম বিভিন্ন ভাবে করা যায়। তো আমরা প্রথমে লাইক একটা এই শর্ট নোট করব। ঠিক আছে, যে প্রথমে একটা শর্ট নোট করব যে কোনটা দিয়ে আসলে কি কি করা যায়, এন্ড দেন ওই শর্ট নোটটার পর আমরা তখন আসলে সেগুলো এক্সপ্লেনেশন শুরু করবো। এখন কেন সেই শর্ট নোটটা করবো এটা যদি জিজ্ঞেস করো, সেটা হচ্ছে তুমি যখন এটা পড়া শুরু করবা তোমার সবগুলো এক্সপ্লেনেশন দেখা হতে পারে, কোনো সময় টাইম নেই, মাত্র 5 মিনিটে চোখ বুলাতে হবে। সেই ক্ষেত্রে শর্ট নোট তোমাকে একটা লাইক ছোট জায়গায় একটা বড় আইডিয়া দেবে। তো আমরা যদি সেটা লেখা শুরু করি, তো প্রথম আমাদের সবচেয়ে লাইক ইজি জন্য সবচেয়ে যেটাতে সবচেয়ে বেশি পরিমাণে আয়ন শনাক্তকরণ করা হয় সেটা হচ্ছে NH4CH। আমরা NH4CH টা লিখবো। ঠিক আছে, মানে NH4OH। তো NH4OH যদি লেখো তারপরে দেখবো আমরা যে NH4OH অ্যাকচুয়ালি কাকে কাকে শনাক্ত করতে পারে, এটা যদি কেউ দেখা শুরু করি। তো প্রথমে কি আসবে, তোমার হয়তো এই লোহা আসবে, মানে হচ্ছে যে Fe2+ আছে, সে Fe3+ কেও শনাক্ত করতে পারে। তারপরে তোমার কিভাবে করে বা বিক্রিয়া কি সেটা আমরা সামনে শিখবো, সেটা আমাদের বড় কথা না। আমরা দেখছি যে সে অ্যাকচুয়ালি কাকে কাকে করতে পারে। আমরা যদি দেখি সে জিঙ্কে করতে পারে, ঠিক আছে, Zn2+। তারপরে তোমরা যদি আরো দেখতে যাও যে অ্যালুমিনিয়ামকে সে করতে পারে শনাক্ত। তারপরে তুমি যাই দাও, লাইক ক্যালসিয়ামকেও করতে পারে। আরো মাথায় যদি আনি আমরা, ক্যালসিয়াম করলে ম্যাঙ্গানিজ করতে পারে, ম্যাগনেসিয়াম করতে পারে, কি দেখছি তো, ম্যাঙ্গানিজ করতে পারে, ম্যাঙ্গানিজ 2+ কে। তারপরে আরো যেমন মনে হয় না ম্যাগনেসিয়াম করতে পারে, হ্যাঁ, কপার 2+ করতে পারে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের কি বললাম NH4OH কাদের কাদের করতে পারে। এখন NH4OH এর পরে কি আসবে, আমরা সাপোজ সেকেন্ডে লিখছি, কি লিখবো, এই আমাদের ইউজুয়ালি যেটা সবচেয়ে ইউজ হয় সেটা হচ্ছে K4CN6 আর K4 FeCN6 এন্ড K3 FeCN6। আমরা যদি আগে K4 টা লিখি, ঠিক আছে, এখন K4 যদি লিখি যে K4 FeCN6, ঠিক আছে। এখন কেউ যদি জিজ্ঞেস করে এটা কাকে কাকে শনাক্ত করতে পারে, সেক্ষেত্রে এটা যাদেরকে শনাক্ত করতে পারে তা হলো তোমার Fe, ধরে নাও Fe হচ্ছে 2+ কে করতে পারবে, Fe3+ কে করতে পারবে। আর যদি তোমরা দেখো যে এটা সাপোজ কপার 2+ কেও করতে পারে। ঠিক আছে, কপার 2+ কে বা জিঙ্ক 2+ কে। ঠিক আছে, এবং আমাদের আমাদের এই চারটা, এটা বাদে আর কেউ নাই যাকে সে করতে পারে শনাক্ত। আচ্ছা, এখন যেহেতু আমরা K4 FeCN6 করলাম, এটারই রিলেটেড আরেকটা আছে না, সেটা কি বলতো, সেটা হচ্ছে যে K4 এর জায়গায় চলে আসবে আমাদের K3, রাইট? ইয়া, কারণ K3 FeCN6 যদি আমরা দেখতে যাই যে সেটা কাকে কাকে শনাক্ত করতে পারে, সেটা দেখতে গেলে আমাদের বিষয়টা এরকম আসবে। থামো, আমরা লিখছি। সে খুব কম পরিমাণে করতে পারে। কাকে কাকে করতে পারে, সে কেবল Fe2+ এবং Fe3+ এই দুইটাকে করতে পারে, আর কাউকে করতে পারে না। ঠিক আছে, তো এর মাঝে Fe3+ যেটা, তাকে তোমার লাল রক্ত বর্ণের কালার দেয়, যেটা অ্যাকচুয়ালি বেশ এমসিকিউতে আসে যে কোন কালারটা দেয়, রক্তবর্ণ, লাল রক্তবর্ণ লেখা থাকতে পারে। আমরা সামনে ওটা করবো অ্যাকচুয়ালি, সমস্যা নেই। আরেকটা তোমরা লাইক ই করতে পারো, সেটা হচ্ছে যে পটাশিয়াম, যেটা বলছিলাম যে আরেকটা যেটা আছে আমাদের লাইক মানে এটা ভালো আসে আসে বলতে অ্যাকচুয়ালি এটা একটাই জিনিস এবং একটা জিনিসের শনাক্ত করে, সেটা হচ্ছে যে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনি। ঠিক আছে, তো পটাশিয়াম পাইরো অ্যান্টিমনিটের কি বলে নাম, সংকেতটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। সেটা যদি আমরা লিখি যে সাপোজ এটা এরকম, আমি যদি বলি যে K2H, তারপরে হচ্ছে যে সরি এখানে এইচ ভুলে লিখে দিয়েছি, অ্যাকচুয়ালি এইচ মানে এখানে হবে না, আমাদের এই K4, সরি, হ্যাঁ আমাদের K4 অ্যাকচুয়ালি K2 ও আছে, K4 ও আছে,
মানে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট অ্যাকচুয়ালি দুইটা জিনিসই এক্সিস্ট করে। আমরা যদি আসল ওয়ার্ল্ডে দেখতে যাই, K4 Sb2O7 আছে, আবার তোমার ধরে নেওয়া হচ্ছে K4 Sb2 K2 Sb2 আছে, দুইটা এক্সিস্ট করে। তবে এই ক্ষেত্রে আরো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে K2H2, মানে দুইটা K এর বদলে দুইটা H প্রতিস্থাপিত হয়, এবং Sb, ঠিক আছে, Sb2 আর হচ্ছে O7, আমি যদি ভুল নাই, হ্যাঁ ভুল নাই, এটাই ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। পদটা মাথায় রাখতে হবে, এমন না যে বানান মুখস্থ করতে হবে, বানান মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা নাই। তো আমাদের জানা লাগবে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট এটা। তো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট যদি কেউ জিজ্ঞেস করে যে কি শনাক্ত করা হয়, তাহলে একমাত্র একটা জিনিস, সেটা কি, সেটা হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম প্লাস, এবং সে সাদা কালার দেয়। ঠিক আছে, এখানে সাইডে লিখেও নিতে পারো সাদা কালার, আমি সামনে লিখবো। ঠিক আছে, মানে যখন এক্সপ্লেনেশন করবো। তো এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট একমাত্র জিনিস যেটা সোডিয়ামকে করতে পারে, শনাক্ত করতে পারে। আই মিন, এ একমাত্র সোডিয়াম বা আর কাউকে শনাক্ত করতে পারে না। কেন? আসলে সোডিয়াম, এইখানে যে K2 আছে, আমাদের সোডিয়াম K2 এর বদলে প্রতিস্থাপিত হতে পারে এবং সাদা কালার ক্রিয়েট করে। এই জিনিসটা কালার না থাকলেও যখন এটার সাথে আমি সোডিয়াম দিব, সোডিয়াম সেটার সাথে বিক্রিয়া করে এইটাকে প্রতিস্থাপিত করে সোডিয়াম এখানে বসে যায়, মানে K2 এর জায়গায় Na2 হয়ে যায়। দেন আমার তখন ওই দ্রবণটাতে তোমার সোডিয়ামের এক্সিস্টেন্স আছে কিনা সে সম্পর্কে আমরা জানতে পারি। তো যাক, আমরা যদি এর পরবর্তীতে মানে পরবর্তীতে বলতে আর কি আছে, তো এরকম যদি দেখতে চাই, তাহলে তোমার দেখতে পাবো যে পটাশিয়াম আয়োডাইড। ঠিক আছে, আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে যে K পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইড কাকে যদি করে সেটা আমরা দেখতে চাই, সেটা হবে ক্যালসিয়াম 2+। ঠিক আছে, এন্ড পটাশিয়াম আয়োডাইডের পরে আর কি আছে, আরেকটা আছে, এটা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে নেসলা দ্রবণ। নেসলা দ্রবণ কি, সেটা ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটা আমাদের মাঝে মাঝে আছে, মানে অনেক সময় কোন নাম্বারে জিজ্ঞেস করেছে নেসলা দ্রবণ কি। উত্তর হচ্ছে যে ক্ষারীয়, আমি বলছি ক্ষারীয় K2HgI4। ঠিক আছে, এটার ক্ষারীয় ভার্সনটা হচ্ছে নিসলা দ্রবণ। ক্ষারীয় ভার্সন বলতে কি বোঝায়, তুমি এর সাথে ধরে নাও NaOH যোগ করেছো, এইটা তখন নিসলা দ্রবণ হিসেবে হবে, মানে গণ্য হবে, যাই বলো, এটাকে নেসলা দ্রবণ বলবো আমরা। কেউ যদি জিজ্ঞেস করে নেসলা দ্রবণ কাকে শনাক্ত করতে পারে, ঠিক আছে, সে হচ্ছে অ্যামোনিয়ামকে শনাক্ত করতে পারে। কাকে? NH4+, মানে অ্যামোনিয়াম আয়ন যেটা, সেটাকে সে শনাক্ত করতে পারে। সে সম্ভবত বেগুনি কালার দেয়, আমরা সেটা সামনে দেখবো। এখন যেটা আরো আছে, আমরা যদি দেখি, আমরা আপাতত কিন্তু কিছু পড়ছি না, আমরা আপাতত জাস্ট দেখছি যে কে কে আছে এন্ড কে কি কি করে। একটা মানে কি বলবো, শর্ট একটা লিস্ট হচ্ছে, আমরা ফিউচারে সেগুলো নিয়ে কথা বলবো। তো আরো লাইক আর কি আছে, তোমার যদি ধরো বেরিলিয়াম নাইট্রেট থাকে, NO3 2। ঠিক আছে, বেরিলিয়াম নাইট্রেট কাকে কাকে করে, কেউ যদি জিজ্ঞাসা করে, তাহলে সে দুইটাকে করতে পারে। একটা হচ্ছে SO4 2-, আরেকটা হচ্ছে CO3 2-। এন্ড দেন তারপর আমাদের এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এদের মাঝে আবার পৃথকীকরণ বিষয় থাকে, সেটা আমরা সামনে করবো। এরপরে যদি আর কেউ জিজ্ঞেস করে, মানে আরো কিছু কিছু লাইক আমরা জানাই রাখছি, যেগুলো ইউজুয়ালি এরপরে যেগুলো দেখবো সেগুলোর মধ্যে হয়তো কিছু আসে, মাঝে 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 আসে না, ওটা আমরা জেনে রাখবো। আরেকটা হচ্ছে যে কে CrO4। ঠিক আছে, এটা কাকে করে, এটা যদি কেউ জিজ্ঞেস করে, এটা হচ্ছে বেরিলিয়ামকে করে, Ba2। ঠিক আছে, সম্ভবত হলুদ কালার দেয়, এটা আমি যদি ভুল না হয় হলুদ হবে। ঠিক আছে, এটা ইউজুয়ালি আসে না, টেনশন নেই, তবে যেহেতু আছে বই খাতাতে আমরা জেনে রাখবো। তারপরে যদি আমরা দেখি, আমার মাথায় এলো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে Fe2SO4+H2SO4। ঠিক আছে, এটা যদি আমরা দিই, তাহলে এটাতে আমরা কাউকে একজন ফিক্সড জিনিসকে শনাক্ত করতে পারি, সেটা হচ্ছে NO3 কে। ঠিক আছে, NO3-। এবং সেইটার একটা ইম্পর্টেন্ট এমসিকিউ থাকে যে কি কালার দেয়, সেটা হচ্ছে বাদামি কালার, তোমার হচ্ছে যে রিং বলয় এরকম টাইপ। ঠিক আছে, তো এটা হচ্ছে জাস্ট আমাদের ছোটখাটো একটু জানা। এখন আমরা মেইন লাইক পড়ালেখা শুরু করবো। আমরা প্রথমে দেখবো যে Fe2+ কে দিতে পারে, একটা দেখছি, দুইটা দেখছি, আর তিনটা দেখছি। তাহলে দেখি যে Fe2+ কে কি এরা বাদে আরো একজন দেয়। ঠিক আছে, সেটা আমি দেখছি, মানে Fe2+ নিয়ে আমরা আলোচনা করবো যে Fe2+ কে কে দেয় অ্যাকচুয়ালি, মানে Fe2+ আমাকে আমরা কাকে কাকে দিয়ে শনাক্ত করতে পারি Fe2+। ঠিক আছে, এটা যদি আমরা শনাক্তকরণ দেখি, তাহলে প্রথম যে হবে যে Fe2+, এই থামো, এটাই হবে না লিখে, থামো এক সেকেন্ড, আমরা আচ্ছা, তো Fe আমরা চারটার জন্য চারটা দাগ দিলাম, এবং দেখবো যে Fe অ্যাকচুয়ালি তো আমাদের প্রচুর গরম লাগছে, কারেন্ট চলে গেছে। যাক, তো আমাদের এখানে যেটাকে যেভাবে করতে পারবো সেটা যদি দেখি, প্রথমে কে আমরা ওখানে লিখেছিলাম যে NH4OH, তাই না? NH4OH আমাদের প্রথমটা ছিল, আমরা NH4OH একবার দেখবো। এখন NH4OH আমরা লিখলাম NH4OH। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে সে অ্যাকচুয়ালি NH4OH এর সাথে কি বিক্রিয়া করে, তাহলে আমরা এই দেখতে পাবো বিষয়টা এরকম যে কি কালার দেবো, সাপোজ এই ধরে নাও যে আমরা
এই কমলা কালারটা মানে ইউজ করছি। তো এই ক্ষেত্রে যে FeOH2, ঠিক আছে, FeOH2 এটা দিই। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কালার। আমাদের কালারের থ্রুই তো আমরা জানতে পারবো যে জিনিসটা কি। এটার কালার যদি আমরা দেখতে যাই, এইটার কালার হবে সবুজ, ঠিক আছে, এটার কালার হবে সবুজ। চলো এবার পরবর্তীটা দেখি যে এবার কি করব। এবার সাপোজ আমরা দিব এই K4, ঠিক আছে, আমরা দিলাম K4, মানে সেকেন্ডে যেটা লিখেছিলাম K4 FeCN6, তাই না, FeCN6 এটা দিচ্ছি আমরা সেকেন্ড জিনিস। আচ্ছা এটাতে যদি আমরা দেখি তাহলে এইখানে যে বাই প্রোডাক্টটা আমরা পাবো সেটা হচ্ছে K4 এর বদলে, আই রিপিট, K4টার বদলে দুইটা Fe বসে যাবে। এখানে আমাদের একটা কে এর কত হয়, জারণ মান কত হয়, একটা কে এর 1, চারটা কে আছে, মানে এখানে অ্যাকচুয়ালি 4 প্লাস এই আলটিমেটলি পুরো জিনিসটা 4 মাইনাস। আচ্ছা Fe2 প্লাস, আমাদের 4 প্লাস যেখানে আছে 4 প্লাসটা কমপ্লিট করতে কয়টা তার মানে অনু লাগবে, অবভিয়াসলি এটা ডাবল লাগবে, দুইটা, একটা Fe জারণ মান 2 থাকছে, এখানে এটার জারণ মান 4 মাইনাস, ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি দুইটা Fe আসবে। এন্ড দেন ওই হিসেবে আমরা লিখতে পারবো যে Fe2, এন্ড এখানে তারপর ভিতরের পার্টটা সেম থাকবে, ভিতরের পার্ট চেঞ্জ হবে না, FeCN6, এটা গেল আমাদের সেকেন্ড জিনিস। এখন এটা যদি কেউ জিজ্ঞেস করে যে এইটার কালার কি, হ্যাঁ এটার কালারও বেশি ইম্পর্টেন্ট, আমরা সেটা লিখছি যে, থামো একটু, তো এটা যেটা কালার হবে সেই কালারটা আমরা লিখবো হালকা নীল। কি নীল? হালকা নীল, নট মানে গাঢ় নীল, গাঢ় নীল আলাদা জিনিস, ঠিক আছে, হালকা নীল। চলো এবার আমরা পরবর্তীটা দেখবো। এবার আমরা যেটা করবো যে ধরুন K4 দিলাম না, এবার আমরা দেবো K3টা। K3 যদি দিই আমরা তাহলে যেরকম হবে যে K3 ভিতরের পার্টটা সেম, ভিতরের পার্টটা হচ্ছে FeCN6, ঠিক আছে, এটা। এখন এইটার সাথে যখন আমরা বিক্রিয়া দিব তখন আমরা যেটা বাই প্রোডাক্ট হিসেবে পাবো সেটা হচ্ছে একটা পটাশিয়াম থেকে যাবে। এটা অন্যভাবেও লেখে বা আমরা এইভাবে লিখবো আপাতত যে একটা পটাশিয়ামকে রাখবো, একটা ফেরামকে রাখবো। অনেকে করে কি পটাশিয়ামকেও সরাই দেয়, আমি সেটাও দেখাচ্ছি। Fe ভিতরের পার্টটা কখনো চেঞ্জ হবে না, ভিতরের পার্ট নিয়ে আমাদের কোনো টেনশন করার কিছু নেই। তো অনেকে এইটা না লেখে, আরেকটা লেখে, সেটা কি, সেটা হচ্ছে যেটা Fe এটা তো লিখছে এন্ড সাথে এই FeCN6, ঠিক আছে। এখন যেটা করে সেটা হচ্ছে যে আমাদের পটাশিয়ামের বদলে পুরো এটা দিয়ে বিক্রিয়া করে, এন্ড যার ফলে এইটার হচ্ছে যে আমাদের যার মান কত ছিল -4, আর এটা হচ্ছে যে 3। তার মানে যেটা হয় যে আমাদের এখানে এইটা হয়ে যায়, এইটা 3টা আসে এবং এইটা 4টা আসে, ঠিক আছে। কেন আসে সেটা তো আমরা জানি, জারণ মান লাইক সিম্পল ভাষা বলতে গেলে জারণ মান অদল বদল হয়, এটা তো আমাদের 9 10 এর বই লেখা থাকতো, ঠিক আছে, সেটা আমাদের সিম্পল হিসাবে যদি দেখতে চাই তো যাই লেখো সেটাই না, তো এটাই হয়তো লিখতে পারো, বা এটা লিখলেও কেউ কাটবে না, তবে এইটা মেবি আমার জানা মতো উপরেরটাই লেখা আছে, বাট দুইটা এক্সিস্ট করে, এমন না যে এক্সিস্ট করে না। এখন এইটার কালার যদি কেউ জিজ্ঞেস করে কালার কি, সেটার উত্তর হবে গাঢ় নীল, ঠিক আছে, গাঢ় নীল। এবার আমরা পরবর্তী ভিডিও দেখি, পরবর্তী ভিডিও বলছি সরি, আমরা পরবর্তী স্টেপে দেখি। এইটা আমরা উপরে লিখিনি, এখন হয়তো লিখছি, সেটা হচ্ছে যে আমাদের আরেকটা সায়ানাইড দেখবো। কি সায়ানাইড? অ্যামোনিয়াম সায়ানাইড। অ্যামোনিয়াম সায়ানাইডের সংকেত কি? অ্যামোনিয়াম তো NH4, সায়ানাইডের সংকেত কি? CNS, ঠিক আছে। সায়ানাইড না থায়োসায়ানাইড, এটা থায়োসায়ানাইড সম্ভবত। যাও এখন আমরা অ্যামোনিয়াম থায়োসায়ানাইডের সাথে যখন করবো তখন যেটা হয় যে অ্যামোনিয়ামকে মানে জায়গাটা বদলে সেই জায়গাতে আমাদের Fe2+ চলে আসে, ঠিক আছে। দেন Fe2+ হলো, তাহলে আমরা এখানে Fe2+ লিখবো, Fe2+, Fe2+ মানে Fe এলো, Fe আসার পর CN6 CNS থাকবে, CNS চেঞ্জ হবে না, এখানে দুইটা CNS হবে। কেন? কারণ আমাদের আগে CNS এর জারণ মান কত ছিল, -1, আর Fe এর জারণ মান কত, +2, তার মানে একটা ফেরামের সাথে দুইটা সায়ানাইড লাগতে পারবে, দিয়ে আমাদের এইটা আলটিমেটলি ক্রিয়েট হবে। কারণ এইটারও কালার আমাদের জানতে হবে, অ্যাকচুয়ালি কালার তো অবভিয়াসলি জানতে হবে, কালার ছাড়া তো হবে না। এবং সেই ক্ষেত্রে যদি দেখতে চাই এটা কালার অ্যাকচুয়ালি দিতে বর্ণহীন, এর কোনো কালার নেই, ঠিক আছে, বর্ণহীন। চলো এখন আমরা পরবর্তী স্টেপটাতে যাই। পরবর্তীতে এখন আমরা প্রথমে কি দেখলাম, Fe2+ দেখলাম না, Fe2+ দেখলাম। এবার সাপোজ আমরা Fe3+ দেখবো, ঠিক আছে। Fe3+ এরও এই চারটা দিয়ে আমরা করবো। তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে, সরি, এটাকে একটা পার্টটাকে আমরা একটু কপি করতে পারি, ঠিক আছে। যে ধরে নাও যে এই প্রথম পার্টটুকু, এই বিক্রিয়ার আগের পার্টটুকু আমরা যদি একটু কপি করি, তাহলে আমাদের যেটা হবে, এবার আমরা Fe3+ এ দেখবো। আচ্ছা Fe3+ আমি যদি সেম জিনিসের সাথে দিই, NH4OH এর সাথে দিই, তাহলে কি তৈরি হবে, তখন NH4 ও মানে FeOH2 এসেছিল আমাদের প্রথম ক্ষেত্রে, এবার আসবে FeOH3, কেন? কারণ এর জারণ মান 3। আচ্ছা তার মানে আমাদের এখানে কি উৎপন্ন হবে, FeOH3।
আচ্ছা FeOH3 এর কালার কি সেটা যদি কেউ জিজ্ঞেস করে, এটারও কালার জানা লাগবে। এইটার কালার হবে তোমার বাদামি। আগে কি কালার হয়েছিল আমরা যদি দেখি, আগে আমাদের সবুজ কালার হয়েছে, বাট এখন সবুজ কালার না, এখন বাদামি কালার হবে। আচ্ছা তাহলে এখানে আমরা বাদামি লিখি, বাদামি রাশিকাল দীর্ঘিকার, মনে দীর্ঘিকার। চলো এবার আমরা যদি K4 এর সাথে দেখি, K4 এর সাথে দেখলে আমাদের বিষয়টা এরকম হবে যে আমি এখানে তোমাদের রেকমেন্ড করবো কিন্তু প্রথম পার্টটা লেখা, ঠিক আছে? এটা লেখা আমি রেকমেন্ড করবো না, আমি দরকার পড়লে হয়তো মিশাইও দিছি, আমি কেটেও দিই দরকার পড়লে, কারণ এইটা না আমার জানা মতে এইটা ইউজুয়ালি ইউজ হয় না, মানে উপরেরটাই আমার জানা মতে হয়তো আছে, তাও দেখবা তোমার হাজারি স্যার অথবা গুয়ো স্যারের বইয়ে কি লেখা আছে সেটা, যদি এটা থাকে এইটা, যদি এইটা থাকে বাই চান্স তাহলে এটা লিখবে, তাছাড়া আমরা এইটা প্রিফার করবো, ঠিক আছে? তবে ইন্টারনেট আমরা খুঁজলে দেখতে হবে এরকম জব এক্সিস্ট করে যেটার বর্ণনা নিয়ে লেকচারিতে। চলো ওটা আমরা আলাদা বিষয়, আমরা আমাদের অরিজিনাল জায়গায় আবার ফিরে আসি। তো যখন K4 Fe-CN6 এর সাথে আবার সেম জিনিসকে দিব, তখন কি ক্রিয়েট হবে? তখন আমাদের ক্রিয়েট হবে যে Fe and CN6, ঠিক আছে, আবার ব্র্যাকেটের ভিতর Fe-CN6। এখন আমাকে বলো তো Fe-CN6 যে পার্টটা, সেই পার্টটারই কি আই মিন এই যে পার্টটা আছে Fe-CN6, এইটার জারণ মান কত? আমরা একটু আগে দেখলাম এটা জারণ মান 4, মানে সাথে 4টা K4 মানে K+ যুক্ত আছে, তার মানে A জারণ মান 4 - Fe জারণ মান কত? 3+, কারণ আমরা সেটারই শনাক্তকরণ করছি। তাহলে যেটা হবে যে আমরা ওই সেম বিষয় নিয়ে 9 10 যেটা বিষয় যে লাইক জারণ মান অদল বদল হয়ে যায় সিম্পল ভাষায় বলতে গেলে, তাহলে এই ক্ষেত্রে আসবে 4, এই ক্ষেত্রে আসবে 3। এখন অবশ্যই কালার ছাড়া তো আর হবে না, কালার তো মাস্ট। এইটার কালার যেটা হবে, এইটার কালার হচ্ছে আমরা যদি লিখি যে গাঢ় নীল, ঠিক আছে, গাঢ় নীল। চলো এখন গাঢ় নীল হলো, এর আগেরটা কি এসেছিল? এর আগেরটা কিন্তু হালকা নীল এসেছে, মনে রাখতে হবে। মানে সেম জিনিসের সাথে তুমি যদি Fe2+ দাও তাহলে সে হালকা নীল দেবে, বাট সেম জিনিসের সাথেই যদি আমরা Fe3+ বিক্রিয়া করাই তাহলে আমরা গাঢ় নীল পাবো। আচ্ছা চলো এবার পরবর্তী K3 Fe-CN6, ঠিক আছে, এখানে Fe-CN6 হবে, ঠিক আছে, আগেরটাতে 6 লিখেছি, হ্যাঁ 6 লেখা আছে। তো চলো এখন এইটাতে যদি আমরা এখন দেখতে যাই এইটা কি হবে সেটা আমরা একটু, হ্যাঁ হ্যাঁ কালারটা ঠিক আছে। তো এই ক্ষেত্রে যে বিক্রিয়াটা হবে আমাদের একটা Fe, এই ক্ষেত্রে এই জিনিসটা কি কত বলতো একটু জারণ মান? এটা জারণ মান অবশ্যই 3-, কেন? কারণ এর সাথে 3টা পটাশিয়াম আছে, একটা পটাশিয়াম যদি +1 হয় তাহলে 3টা পটাশিয়াম কত? +3 হবে, তার মানে এটা -3। আচ্ছা -3 যদি হয় এবং Fe এর জন্য যদি জারণ মান প্লাস হয় তাহলে এর মানে কি দুইটাই একটা অণু এসে সিম্পল ভাষায় আমরা যদি বলি দুইটারই একটা অণু এসে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে Fe-CN6, ঠিক আছে, এটা হবে আমাদের আর এইটার কালার কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে? না না এটা না, পরের যে লেখটা লিখবো এটা মানে 4th নাম্বারের কালারটা, ওটার কালার অনেক ইম্পর্টেন্ট। তো এইটা দেখি এটার কালার কি আসবে, কালার হবে বাদামি, ঠিক আছে? আমরা দেখেছিলাম যে এর আগে সেম ক্ষেত্রে আমরা যেটা পেয়েছিলাম গাঢ় নীল, ঠিক আছে, গাঢ় নীল পেয়েছিলাম, বাট এই ক্ষেত্রে আমরা গাঢ় নীলের বদলে বাদামি পেলাম, এবং ওই ক্ষেত্রে যেটা হালকা নীল এই ক্ষেত্রে সেটাতে গাঢ় নীল। চলো এবার আমরা যদি Fe-CN6 মানে NH4CN6 এর সাথে যদি দেখি তাহলে আমরা যেটা ক্রিয়েট হবে Fe, ঠিক আছে, Fe তারপরে যেটা যে CNS3, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এটার সাথে আমাদের এই দিবে, আমি মনে হয় আমার কারণে মনে হচ্ছে আমি হয়তো ভুল করে এইটাকে এইটার সাথে বলে দিয়েছি যে রক্তবর্ণ দিবে, বাট অ্যাকচুয়ালি রক্তবর্ণ দিবে না, রক্তবর্ণ আমাদের এইটা দিবে Fe-CN3, যেহেতু 3টা জারণ মান তাই 3টা যুক্ত হবে, এইটা হবে আমাদের রক্তবর্ণ, ঠিক আছে? মানে রক্তবর্ণ বলতে রক্ত ন্যায় লাল, ঠিক আছে, তাই রক্ত লালই বলা হয় সম্ভবত এটাকে, রক্ত লাল, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে, বারবার বলছি এটা এইচএসসি তে এই রক্ত লাল ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এইচএসসির পরে অ্যাডমিশনে রক্ত লালটা আমাদের লাগবে। এবার আমরা করব যে লাইক আমরা তো করলাম ফেরামে 2+ করলাম 3+ করলাম, এবার সাপোজ আমরা জিঙ্ক করব। জিঙ্কের আগে সাপোজ আমরা কপার করছি, জিঙ্কটা একটু পরে করছি, কারণ জিঙ্কের সাথে একটা অ্যালুমিনিয়াম রিলেশন আছে। তো আমরা যদি এখন কি বলে না ফেরামের পরে এখন যেটা দেখবো সেটা হচ্ছে কপার। তো আমরা এখানে কপার শুরুর আগে এখানে একটা ছোট্ট একটা জিনিস লিখে দিতে পারি, সেটা হচ্ছে যে আরো আছে যে একটু আগে আমরা যেটা দেখলাম যে এটা কেবল এটা না, বরং NH4CNS, ঠিক আছে, এটা দিয়ে আমরা এই দুইটাকে শনাক্তকরণ করতে পারি, ঠিক আছে? এটা এখন চলো এখন আমরা মূলত আমাদের কপারে ফিরে যাব। কারণ কপার দুই ভাবে আমরা করতে পারি, কপারের দুইটা ডিফারেন্ট বিক্রিয়া আছে, আমরা দুইটা বিক্রিয়াই দেখবো, ঠিক আছে? দুইটা অ্যাকচুয়ালিতে দুইটা না, তোমার ধরতে পারো সেটা একটাই বিক্রিয়া বলতে পারো, মানে আরেকটা সেটা লাইক কাইন্ড একে বলে নিশ্চিত করে, ঠিক আছে, মানে কনফার্মেশন টাইপস, যে সমস্যা নেই আমরা এক এক করে দেখো। তো এখন প্রথমে আমরা কপার সালফেট যেটা CuSO4, কপার সালফেটকে আমরা কার সাথে বিক্রিয়া করাবো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে NH4OH, ঠিক আছে? NH4OH এর সাথে যখন আমরা বিক্রিয়া করালাম তখন যে আমাদের যে উৎপাদ হবে সেটা আমাদের মনে রাখতে হবে, এটা কি সেটা হচ্ছে কপার হাইড্রোক্সাইড এর সাথে যুক্ত থাকবে কপার সালফেট, ঠিক আছে? এবং তার সাথে যেটা আমাদের আরো বাই প্রোডাক্ট তৈরি হবে সেটা হচ্ছে যে NH42 আর ধরে নাও সালফেট থাকছে,
NH4, এটা দুইটা থাকবে, দুইটা SO4, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট আসবে। তো আমাদের এইখানে দেখো একটা যৌগ তৈরি হলো, যেটা মূলত দুইটা যৌগ সংযোগ হয়ে আছে, ঠিক আছে। এখানে কপার হাইড্রোক্সাইড থাকছে এবং কপার সালফেট থাকছে, ঠিক আছে। এখন এই যে যৌগটা আমরা পেলাম, এই যে কপার হাইড্রোক্সাইড এবং কপার সালফেটের যে মিশ্রিত যৌগটা পেলাম, সেই যৌগটা আমরা আরেকবার লিখবো, ঠিক আছে, ভালো কথা। মানে আরেকবার বলতে আরেক সেন্টেন্সে লিখবো। লেখার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সেখানে ওই যে মানে এটা আমাদের অ্যাকচুয়ালি পরবর্তী ধাপ বলতে পারো, ঠিক আছে। এটা পরবর্তী ধাপ বলতে আমি যেটা বুঝাচ্ছি যে এর পরে সেই বিক্রিয়াটা সামনের দিকে আগায়, ঠিক আছে। তার কারণে অনেকে হয়তো এক সেন্টেন্সে মনে করো যে একেবারে দাগ দিয়ে লিখবে, অনেকে দুই সেন্টেন্সে দাগ দিয়ে লিখবে। তো দুই সেন্টেন্সে দাগ দিয়ে লেখাই আমি প্রিফার করি, ঠিক আছে। তো আমরা আরেক সেন্টেন্সে সেই জিনিসটাই লিখলাম, যে উৎপাদটা এলো সেটাই লিখলাম। উৎপাদ আসার পর আমাদের কি বিক্রিয়কে আমরা NH4 দিয়েছিলাম, NH4OH, সেই বিক্রিয়কের NH4OH টা থাকবে, ঠিক আছে। সেটা আমাদের থেকে যাবে NH4OH, ঠিক আছে। মানে আমরা যখন সেটা আবার যখন দিয়ে দিচ্ছি উৎপাদের সাথে যখন আবার যাচ্ছে, তখন আমাদের একটা যৌগ ক্রিয়েট হবে, যেটা আমাদের এইরকম, যে কপার, অ্যামোনিয়াম এবং সাথে সালফেট, ঠিক আছে। কপার, তার সাথে অ্যামোনিয়া, NH3 থাকছে তোমার 4টা, ঠিক আছে। এটা তো সংকরায়ন আমাদের করতে হতো থার্ড চ্যাপ্টারে, মনে আছে কিনা এই যৌগটা, এর সাথে সালফেট। তো এটা আসবে এবং সাথে এই তোমার মনে করো যে পানি হয়তো আসবে, পানি আসবে একটু, ঠিক আছে। তারপর এইটা আমাদের কালারটা জানা লাগবে, এর কালার হবে গাঢ় নীল, ঠিক আছে। এটা হলো আমাদের একটা শনাক্তকরণ বিক্রিয়া। এখন তোমার ধরে নাও যে আরেকটা শনাক্তকরণ বিক্রিয়া আছে, মানে নিশ্চিতকরণ বলতে শনাক্তকরণই আমি বললাম। চলো, এটা 1 নাম্বার হলো। এবার আমরা ধরে নাও 2 নাম্বারটা করবো। 2 নাম্বারটা যদি আমরা দেখতে যাই, 2 নাম্বারটা এরকম হবে যে আমার কপার সালফেট আছে আমার, কপার সালফেট। এখন তোমাকে যদি কি বলে প্রশ্ন করে কপার 2+, বলতে কি বোঝায় এখানে? কপার সালফেটের সাথে মানে কি, এখানে কপারের জার্মান মান কত? 2+, ঠিক আছে। তো আমরা নরমালি যখন কপার শনাক্তকরণ করবো তখন আমাদের কপার সালফেটই বলে দিব, টেনশন করো না, কপার সালফেট অন্য কিছু বলবে না। আইদার কপার সালফেট ডাইরেক্ট বলবে অথবা Cu2+ বলবে, তাও এই সেম ভাবে আমরা অগ্রসর হতে পারবো, ঠিক আছে। তো চলো আমরা এখন যদি কপার সালফেট দেখি, কপার সালফেট সাথে আমরা আরেকটা কি দেখতে পাবো, আমরা চলো একটু উপর দিকে ঘুরে আসি। উপর দিকে আমরা দেখেছিলাম যে কপারকে K4AO দেখাতে পারে, আমাদের NH4 ও কপার দেখাতে পারে, আমাদের K4 ও কপারটা দেখাতে পারে। তার কারণে আমরা K4 এর সাথে আবার বিক্রিয়া করব, ঠিক আছে। মানে K4 এর সাথে এবার যদি আমরা শনাক্তকরণ করি যে K4FeCN6, ঠিক আছে। এটা যদি আমরা লিখি ফেরাস সায়ানাইড, হেক্সাসায়ানাইড, ঠিক আছে। তারপরে আমরা এটা করব, দিয়ে আমাদের যে বিক্রিয়াটা আসবে, এখানে 4টা কপারের মানে 4টা পটাশিয়ামের কত, মানে কপার সুইচ হবে। কপারের জার্মান মান কত? 2+, আর এখানে কয়টা আছে? 4টা প্লাস। তার মানে কয়টা কপার লাগবে আমাদের? 2টা কপার লাগবে। আমরা সেটাই লিখবো যে Cu2, এবং ভেতরের পার্টটা চেঞ্জ হবে না, ভেতরের পার্টটা সেম থাকবে, FeCN6, ঠিক আছে। এর সাথে বাই প্রোডাক্ট হিসেবে তুমি যদি দেখো তাহলে দেখতে পাবা যে লাইক পটাশিয়াম সালফেট আসার কথা, পটাশিয়াম সালফেট, ঠিক আছে। আচ্ছা, এর কালার যদি আমরা দেখি, এর কালার কি হবে তোমার বলো তো? এর কালার হচ্ছে লালচে বাদামি, লালচে বাদামি। গেল এটা, ঠিক আছে। এখন তারপরে আমরা আরেকটা এতে আগাবো, আমাদের কপার, এই দুইটাই ধরে নিতে পারো কপার আর নাই। এখন আমরা একটা ভালো একটা বেশ ইম্পর্টেন্ট লাইক যেটা জানা দরকার, সেটা হচ্ছে জিঙ্ক আর অ্যালুমিনিয়াম। জিঙ্ক আর অ্যালুমিনিয়াম কেন জানা দরকার? জিঙ্ক কি আমাদের কি জিঙ্ক অবস্থান্তর ধাতু? করতে হচ্ছে না, আমরা জানা আছে জিঙ্কের লাস্টের কক্ষপথে 10টা ডি অরবিটালে 10টা ইলেকট্রন আছে, দ্যাটস ওয়াই জিঙ্ক জানা অবস্থান্তর না। আচ্ছা, আমরা যদি জানি অবস্থান্তর মৌল না হলে সে কি রং দেখায়? উত্তর হচ্ছে না। এটা আমাদের ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টারে ছিল, অবস্থান্তর না হলে তার রং দেখাবে না, মানে জিঙ্কের কোনো রং নাই। রং না থাকা মানে কি? জিঙ্ক সাদা কালার দেখাচ্ছে, অ্যালুমিনিয়ামও সাদা কালার দেখায়। তার মানে আমাদের, আমি আগে বুঝাচ্ছি পরে বিক্রিয়াগুলো দিচ্ছি, সেটা হচ্ছে যে জিঙ্কও একটা সার্টেন বিক্রিয়া দিলে সাদা কালার দেয়, অ্যালুমিনিয়ামও সার্টেন কালার দিলে সাদা কালার দেয়। এখন সমস্যা হচ্ছে আমরা যখন পরীক্ষার ল্যাবে গেলাম আমরা সাদা কালার পেলাম, আমরা কি বলতে পারবো দ্রবণটাতে জিঙ্ক ছিল নাকি অ্যালুমিনিয়াম ছিল? আমরা তো খালি চোখে বলতে পারবো না, কারণ দুটাতেই সাদা পেয়ে যাচ্ছে। তার মানে আমাদের আরেকটা সেকেন্ড স্টেপ তখন লাগবে, যে সেকেন্ড স্টেপটা আমাদের বলে দিবে যে এটা এক্স্যাক্টলি জিঙ্ক নাকি এই সাদা কালারটা এক্স্যাক্টলি অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তো আমরা এখন যদি সেটা শুরু করি, আগে আমরা ধরে নাও যে জিঙ্কটা লিখছি, ঠিক আছে। জিঙ্কে যদি লিখি Zn2+, তো জিঙ্কের যেটা প্রথম বিক্রিয়া, আমাদের ওখানে কি কি ছিল, কি লেখা ছিল? জিঙ্কে কে কে শনাক্ত করতে পারে মনে আছে? NH4OH ছিল না? অবশ্যই NH4OH ছিল, যে জিঙ্ককে শনাক্ত করতে পারে। আমরা সেই শনাক্তকরণটাই লিখবো, আমরা জিঙ্ক 2+ লিখবো তোমার
ও ভাই আরেকটাও ছিল কি বললাম K4 মানে এটা K4 এফিসিয়েন্ট 6 ও কিন্তু থাকতে পারে। আচ্ছা দেখছি দুইটাই সমস্যা আগে K4 এফিসিয়েন্ট 6 টাই দেখাই দেন তখন আমরা দেখা যাবে তোমার জিঙ্ক 2 প্লাস ঠিক আছে এটা এক নাম্বার হচ্ছে জিঙ্ক 2 প্লাসের সাথে যখন তুমি এফি না K4 এফিসিয়েন্ট 6 তুমি যদি এটা দাও জিঙ্ক 2 প্লাসের সাথে K4 এফিসিয়েন্ট 6 ঠিক আছে এটা যখন দিলা তখন যেটা হবে ওই সেম কাহিনী আমাদের জিঙ্ক প্রতিস্থাপন করবে পটাশিয়ামকে এবং জিঙ্ক কয়টা আসবে দুইটা আসবে কারণ জারণ মান জিঙ্কের 2 এবং সেখানে 4 জারণ প্লাস 4 জারণ মান তার মানে দুইটা জিঙ্ক আচ্ছা দুইটা জিঙ্কের সাথে আমি এখানে ফেরাম দেব এখানে সিএন দেব আর 6 ঠিক আছে আর আমাদের বাই প্রোডাক্ট নিয়ে ক্ষেত্রে মাথা ঘামানোর টেনশন নাই কেন কারণ হচ্ছে আমাদের জিঙ্ক 2 প্লাস দিয়েছে আমাদেরকে জিঙ্ক সালফেট বা জিঙ্ক কোনো একটা জিনিস বলে দিছে বলে দেয়নি তাই আমরা এই পাশে এই বাই প্রোডাক্টটা আর এক্সট্রা বাই প্রোডাক্ট লিখতে পারবো না তবে এই ক্ষেত্রে আমাদের একটা সালফেট ছিল দ্যাটস ওয়াই এই পটাশিয়াম সালফেটের সাথে লাগবে এবং আমরা সেটা বাই প্রোডাক্টে লিখছি বাট এই ক্ষেত্রে তো আমাদের এক্সট্রা কোনো পার্ট নেই জাস্ট আয়নটা দিয়েছে দ্যাটস ওয়াই এই যে এখানে পার্টটার সাথে যে যুক্ত হবে সেই পার্টটা যেহেতু মেনশন করেনি আমরা তো আর লিখতে পারবো না যে এখানে সাপোজ K2 এখানে কিছু একটা বক্সে হতো লিখতে পারবো না দ্যাটস ওয়াই আমাদের ওটা লেখার প্রয়োজনীয়তা নেই কারণ এইটার কালার কি এইটার কালার হচ্ছে সাদা ঠিক আছে এটা তো হলো এখন তোমরা বলবা যে আচ্ছা ভাই তার মানে হলো যে এটাও সাদা দিবে অ্যালুমিনিয়ামও সাদা দিবে তখন আমরা আরো কিছু করবো উত্তর হচ্ছে না ওটা 2 নম্বর বিক্রিয়াটার জন্য 1 নম্বর বিক্রিয়াতে ওটা নিয়ে টেনশন করার কিছু নাই কেন টেনশন করার কিছু নাই আমরা যদি একটু উপর দিকে যাই আমরা দেখতে পাবো যে জিঙ্ককে কেবল মানে এই যে মানে আমাদের বিক্রিয়কটা থাকবে সে কেবল জিঙ্ককে দিতে পারবে অ্যালুমিনিয়ামকে দিতে পারবে না অর্থাৎ তাকে নিশ্চিত করতে পারবে না অর্থাৎ অ্যালুমিনিয়াম এটার সাথে বিক্রিয়া করে না তার মানে যদি কোনো একটা পাত্রে জিঙ্ক থাকে আর একটা পাত্রে অ্যালুমিনিয়াম থাকে তুমি শনাক্তকরণের জন্য যদি এইটা ইউজ করো তাহলে সেক্ষেত্রে তুমি যদি অ্যালুমিনিয়াম পাত্রটাতে দাও কোনো বিক্রিয়াই ঘটবে না কোনো চেঞ্জ বা কিছু আদক্ষেপ করা বা কালার চেঞ্জ বা কিছু হবে না বাট তুমি যখন এই পার্টিকুলার জিনিসটা জিঙ্কের দ্রবণটাতে দিবা তখন তুমি সাদা কালারের এক্সিস্টেন্স দেখতে পাবা যেটা থেকে তুমি শিওর হবা যে সেখানে মূলত জিঙ্ক ছিল আই হোপ বুঝতে পেরেছো তাহলে বাট যখন আমাদের এই NH4OH যখন থাকবে এইটাতে যখন আমরা শনাক্তকরণ করবো তখন সমস্যা হবে কেন কারণ এই জিনিসটা জিঙ্ক অ্যালুমিনিয়াম দুইটার সাথে বিক্রিয়া করে এবং দুইটাকেই সে সাদা কালার দেয় বিক্রিয়াটা আমরা পরে দেখছি দুইটাকে সাদা কালার দেখে তখন আমাদের আরেকটা সেকেন্ড স্টেপের দরকার পড়বে যে সেকেন্ড স্টেপটা আমাকে এক্স্যাক্টলি বলবে যে মানে এটা জিঙ্ক নাকি অ্যালুমিনিয়াম চলো আমরা এখন দেখি সেটা আমরা সেকেন্ড বিক্রিয়াটা যদি লিখি যে এরকম যে আমাদের জিঙ্ক 2 প্লাস তো থাকছে জিঙ্ক 2 প্লাস জিঙ্ক 2 প্লাসের সাথে আমরা কি দিব NH4OH দিলাম NH4OH দেওয়ার পর আমাদের যে বিক্রিয়াটা হবে সেটা যে বাই প্রোডাক্ট থাকবে সেটা হচ্ছে যে আমাদের জিঙ্ক হাইড্রোক্সাইড থাকবে মানে জিঙ্ক OH দুইটা কারণ OH এর জারণ মান -1 আর জিঙ্কের +2 আচ্ছা ঠিক আছে এইটা থাকবে এইটা যেটা কালার সেটা হবে আমাদের সাদা ঠিক আছে এটার কালার কি আমাদের মনে রাখতে হবে সাদা এরপর এই সাদাটাকে আমরা নিশ্চিত করার জন্য আরেকটা কাজ করতে পারবো সেটা হচ্ছে মানে আরেকটা ধাপ করতে পারবো ধাপ অ্যাকচুয়ালি 3টা করা লাগবে আমি দেখাচ্ছি এক এক করে আমরা যখন তারপরে করবো যে ওই যে উৎপাদটা পেলাম জিঙ্ক হাইড্রোক্সাইড যে পেলাম সেটাকে তখন আমরা আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দেবো কার সাথে NaOH এর সাথে আমরা যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তাকে দিলাম তখন আমরা যেটা পাবো যে এটা মনোযোগ ভাবে লক্ষ্য করবা এই মানে সংকেতটা সোডিয়াম থাকবে দুইটা তার সাথে থাকবে জিঙ্ক তার সাথে থাকবে হাইড্রোক্সাইড কয়টা 4টা ঠিক আছে এই এই যে যৌগটা এই যৌগটা আমরা পাবো এই যৌগটা তোমার মনে করো যে এটার আরেক ভাবেও লেখা হয় আমি সেইভাবেও দেখাই দিচ্ছি সমস্যা নাই এর পাশে আমি ছোট করে অবলিক দিয়ে আবার লিখছি এটা অন্যভাবে লেখা যায় কিভাবে সেটা হচ্ছে অবলিক যে Na সোডিয়াম দুইটা ঠিক আছে সোডিয়াম দুইটা জিঙ্ক অক্সাইড এবং এর সাথে ডট ডট 2 অণু পানি ঠিক আছে এটা এইভাবে লেখা হয় তো তুমি যেভাবে লেখো সমস্যা নাই তবে আমরা ওইভাবে লিখবো মানে একটু আগে যেভাবে লিখলাম এইভাবেই লিখবো কারণ হচ্ছে আমাদের সামনে আবার বিক্রিয়াতে লেখা লাগবে যাক আমরা এখন এই যে পার্টিকুলার যৌগটা পেলাম এই পার্টিকুলার যৌগটা পেলাম এটাই আমাদের শেষ না এটা আমাদের শেষ না এইটাকে আমরা এখন আরো দুইটা বিক্রিয়া দিব সেই দুইটা বিক্রিয়া যদি লিখি তোমার এই দিক থেকে একটা দিচ্ছে সাপোজ আর এইদিকে আরেকটা ঠিক আছে দুইটা মানে এই জিনিসটাকে আমরা দুইটা ডিফারেন্ট জিনিস এখন বিক্রিয়া করাবো যেমন দুইটা ডিফারেন্ট প্রোডাক্ট পাবো আমরা একদিকে যদি দিই NH4Cl NH4Cl ঠিক আছে আরেকটা হচ্ছে যে লাইক আমরা H2S এর সাথে আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা স্টেপ করতে পারবো দুইটা স্টেপই ভ্যালিড এবং দুইটাতে প্রমাণ হবে যে সেটা জিঙ্ক আমি দুইটা দেখা দিচ্ছি যে কোনো স্টেপে তোমরা করতে পারো অথবা যদি MCQ তে দেয় তাহলে জানা লাগবে তো সেক্ষেত্রে এই যে NH4Cl এর ক্ষেত্রে
সাদা কালারটা কি হবে আমাদের? সাদা দূরীভূত। দূরীভূত ওয়ার্ডটা মনে হয় দূরীভূত, আমি যদি ভুল না হয় তাহলে সেটাই, তাই তো? বানান কি ঠিক আছে? আমাদের সাদা কালারটা দূরীভূত হয়, ঠিক আছে? হয় সাদা দূরীভূত হয় বলতে সাদা কালার, কালো যদি বলো ইউ না দাও সমস্যা নাই, আমেরিকান বা ব্রিটিশ এগুলো ফেরানো। তো আমাদের এটা একটা ধাপ হলো। এখন আমরা সেইটা না দিয়ে জিঙ্ক সালফেটের সাথে না মানে হাইড্রোজেন সালফেটের সাথেও বিক্রিয়া করাতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টটা আসবে সেটা হবে জিঙ্ক সালফেট। মানে সিম্পল ভাষায় এই জিঙ্ক আর এই সালফেটটা আমাদের থাকবে, এবং আমরা এই ক্ষেত্রে বাই প্রোডাক্ট হিসেবে জিঙ্ক সালফেট পাবো। এই যে জিঙ্ক সালফেট পাবো সেইটারও কালার কি? সেইটারও কালার হবে আমাদের সাদা, ঠিক আছে? এটার কালার হবে সাদা, এবং এই ক্ষেত্রে কিন্তু সাদা কালারটা অ্যাকচুয়ালি দ্রবীভূত মানে দূরীভূত, মানে সাদা কালারটা থাকবে না। দূরীভূত হওয়া মানে কি? সে কালারটা থাকবে না, তাই না? চলো, এখন এইটা হলো আমাদের জিঙ্ক। এখন আমরা অ্যালুমিনিয়াম করি। অ্যালুমিনিয়াম যখন আমরা করতে যাব তখন আমরা দেখতে পাবো, থামেন অ্যালুমিনিয়ামটা লিখি। ঠিক আছে, তো অ্যালুমিনিয়ামে যখন আমরা বিক্রিয়াটা করতে যাবো তখন আমরা হচ্ছে যে ওই সেম জিনিসের সাথে দিব, যে Al3+ তো আমার থাকছে, এ আয়নটা আমরা NH4OH এর সাথে দিব। NH4OH এর সাথে যখন বিক্রিয়া দিব তখন আমাদের যে প্রোডাক্টটা আসবে সেই প্রোডাক্টটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সেক্ষেত্রে জিঙ্ক হাইড্রোক্সাইড এসেছে, এক্ষেত্রে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এসেছে, ঠিক আছে? এবং মানে আনফরচুনেটলি দুইটারই কালার হবে সাদা, যার কারণে আমরা প্রবলেমে ফেস করবো। সাদা কালার মানে কি? আমরা এখন কোন দিকে আগাবো? সাদা কালার এত ডিস্টার্ব করছে, দুইটাই তো সাদা। সেক্ষেত্রে আমরা যেটা করবো সেই জিনিসটাকে আবার NaOH এর সাথে, এক্ষেত্রে আমরা NaOH দিয়েছিলাম, এখন আমরা আবার ওই জিনিসটাকে NaOH এর সাথে আমরা বিক্রিয়া করাবো। তো আমরা যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, তাহলে আমরা যে বাই প্রোডাক্টটা পাবো সেটা হবে একটা সোডিয়াম, সেক্ষেত্রে দুইটা সোডিয়াম একটা জিঙ্ক ছিল, এন্ড ওই হাইড্রোক্সাইড চারটা ছিল। এক্ষেত্রে একটা সোডিয়াম অ্যালুমিনিয়াম এবং চারটা হাইড্রোক্সাইড, ঠিক আছে? ওই এটা আসবে আমাদের বাই প্রোডাক্ট, ঠিক আছে? এটা একটু কাছাকাছি দেখতে হতো, আমার একটু দূরে দূরে হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এই যে জিনিসটাকে পেলাম আমরা, সেই জিনিসটাকে আমরা আবার দুই ধাপ করব। কোন দুই ধাপ? মানে দুই ধাপ না অ্যাকচুয়ালিতে, হ্যাঁ দুই ধাপই বলতে পারো। সেটা হচ্ছে একটা হচ্ছে জিঙ্ক হাইড্রোজেন সালফেটের সাথে, আর একটা হচ্ছে কার সাথে? তোমার NH4Cl এর সাথে। তখন জিঙ্ক মানে হাইড্রোজেন সালফাইডের সাথে, হাইড্রোজেন সালফেট না হাইড্রোজেন সালফাইড, এর সাথে কিন্তু বিক্রিয়া করবে না। আমি ধরে নাও যে নো রিয়াকশন লিখলাম, নো রিয়াকশন মানে সে এর সাথে বিক্রিয়া করবে না। এবং যখন আমি NH4Cl এর সাথে যদি দিই ওই জিনিসটাকে NH4Cl, সেক্ষেত্রে আমাদের যে বাই প্রোডাক্টটা আসবে আমরা আবার AlOH টা ফিরিয়ে পাবো, সেই যোগে AlOH টা ফিরে চলে আসবে, যেটা আমাদের এখানে তো AlOH ছিল, দেন আমরা যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম তখন AlOH আর নাই, কিন্তু এখন কিন্তু অন্য একটা যৌগ তৈরি হলো। আমরা যখন NH4 আবার Cl টা দিলাম তখন আবার এই যে আদিতে যে যৌগটা সেই যৌগটা আমাদের আবার ফিরে চলে এলো। আচ্ছা, চলে আসার পর যেটা হলো, এর সাথে আমাদের বাই প্রোডাক্ট ধরে নাও সোডিয়াম ক্লোরাইড আসবে, আর হয়তো অ্যামোনিয়া আসবে NH3, ঠিক আছে? পানিও আসতে পারে, শিও না, ঠিক আছে? পানিও আসবে সম্ভবত, যাও। তো আমাদের ওটা লাগবে না, আমাদের এই জিনিসটার কালার লাগবে, সেটা হচ্ছে সাদা। আমাদের এটা হলো, এখন আমাদের মূলত অ্যালুমিনিয়ামটা শেষ। এখন আমরা জিনিসটা আবার সামারি করি, দেখো মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এইটা দিয়ে আমরা যদি শনাক্ত করি আমরা শিওরলি শনাক্ত করতে পারবো, কারণ এটা কেবল জিঙ্কের সাথে বিক্রিয়া করবে। বাট যখন আমাদের NH4OH ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এখানে ব্র্যাকেটটাকে দিতে পারো, NH4OH ডাইরেক্ট লিখবো, ঠিক আছে? NH4OH এর সাথে যখন বিক্রিয়া দিচ্ছি তখন আমরা এটাকে একটু বড় করে দেখাচ্ছি, হ্যাঁ আমরা NH4OH এর সাথে জিঙ্কেও শনাক্ত করতে পারছি, যে জিঙ্ক হাইড্রোক্সাইড পাচ্ছি, আবার অ্যালুমিনিয়ামের সাথে আমরা NH4OH দিয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি। দুইটারই কালার হয়ে যাচ্ছে সাদা, ঠিক আছে? সাদা সাদা কালার, যার কারণে আমরা সমস্যা। তারপর আমরা যে ধাপটা নিলাম সেটা সেকেন্ড স্টেপ, মানে যে বিক্রিয়াটা মানে বিক্রিয়া করে যে প্রোডাক্টটা পেলাম সেটার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাবো। সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবো, আমরা একটা নতুন যৌগ পাবো। এই নতুন যৌগ আমাদের হেল্প করবে এই শনাক্তকরণে, ঠিক আছে? মানে শনাক্তকরণ বলতে আমাদের এই যে সেটা আসলে জিঙ্ক ছিল নাকি অ্যালুমিনিয়াম ছিল সেটা আমাকে জানতে হবে। আমরা এরপরে দুই ধাপে শনাক্ত করতে পারবো, দুই ভাবে, একটা NH4Cl দিয়ে অথবা হাইড্রোজেন সালফাইড। আমরা হাইড্রোজেন সালফাইড দিয়ে দেখছি, মানে এটা যখন আমরা এই জিঙ্ক যুক্ত যৌগটাকে হাইড্রোজেন সালফাইড দিলাম তখন আমরা হাইড্রোজেন সালফাইড পাবো, যেটা কালার হয়ে যাবে সাদা। বাট এই যৌগটার সাথে আমি যখন হাইড্রোজেন সালফাইড দিব তখন কোনো জিনিস তৈরি হবে না, অর্থাৎ দ্রবণের কালার চেঞ্জ হবে না। এই দ্রবণের কালার কিন্তু সাদা না, এর কালার সাদা না, ভাবিও না যে এটার কালার সাদা, এটার কালার সাদা না। এইটার কালার সাদা ছিল, বাট সে যখন বিক্রিয়া করে নিল এই যৌগটা সাদা কালার দেখাবে না, এই পার্টিকুলার যৌগটা সাদা কালার দেখাবে না, ঠিক আছে? তখন এই যৌগটার সাথে আমি যদি জিঙ্ক সালফাইড দিই সাদা কালার ক্রিয়েট হয়ে যাবে, আমরা বুঝে নিব যে সেখানে জিঙ্ক ছিল। বাট এই যৌগটা
মানে ওই দ্রবণে যে যৌগটা সেটার সাথে আমরা যদি জিঙ্ক সালফাইড দিয়ে দেখি কোনো বিক্রিয়া হলো না, আমরা বুঝে যাবো তার মানে সেখানে অ্যালুমিনিয়াম আছে, জিঙ্ক নেই। আচ্ছা, আমি যদি জিঙ্ক মানে হাইড্রোজেন সালফাইড না, আমি যদি NH4Cl দিয়ে করতে চাই, তাহলে আমরা সেটাও করতে পারবো যে সোডিয়াম ক্লোরাইডের সাথে আমি যদি বিক্রিয়া করি, সাদা কালার আর থাকবে না দ্রবণ। ঠিক আছে, দ্রবণ থেকে সাদা কালারটা দ্রবীভূত হয়ে যাবে, মানে সেটা সরে যাবে, বা বলতে পারো সাদা কালার আমরা কিছু পাবো না। এমনিতেই এটাতে সম্ভবত সাদা কালারটা চলে গেছে, তাও আমরা লিখবো সাদা কালারটা দূরীভূত হবে বা সাদা কালার আর পাওয়া যাবে না। বাট আমরা এই জিনিসটাকে যখন অ্যামোনিয়াম ক্লোরাইড দিব, তখন আমরা ওই অরিজিনাল যৌগটা আবার ফিরে পেয়ে যাবো। মানে অরিজিনাল বলতে আই মিন প্রথম প্রোডাক্ট, সেটা আমরা পেয়ে যাবো, সেটার কালার হবে সাদা, মানে আমরা সাদা কালারটা আবার ফিরিয়ে পাবো। সেই কারণে আমরা 100% শিওর হবো যে তার মানে সেই যৌগটা এক্স্যাক্টলি অ্যালুমিনিয়াম আছে, জিঙ্ক নয়। এটা হচ্ছে আমাদের কথা। অ্যালুমিনিয়াম জিঙ্ক গেল। এখন আমরা যদি আরেকটা ইম্পর্টেন্ট জিনিসের উপর, ইম্পর্টেন্টের আগে নাকি একটা কমন জিনিসের করে দিই, সেটা হচ্ছে একটাই জাস্ট বিক্রিয়া, সেটা হচ্ছে যে আমাদের সোডিয়াম শনাক্তকরণ। ঠিক আছে, সোডিয়াম আয়ন। তার মানে আমরা সোডিয়াম আয়নটা যদি লিখি Na+, এটা সোডিয়াম করার একটাই জিনিস আছে, সেটা তো আমরা লিখেছিলাম, কি ছিল আমাদের মনে আছে? আমরা উদ্দীপকে লিখেছিলাম এইটা কোথায় ছিল সেটা, এটা যে K2H2SB2O7, সেটার নাম কি বলেছিলাম তোমাদেরকে? সেটার নাম ছিল সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট। ঠিক আছে, সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে আমরা এই সোডিয়ামটাকে শনাক্তকরণ করবো। চলো শনাক্তকরণ শুরু করা যাক। তো আমাদের সোডিয়াম যৌগ তো থাকছে, আই মিন যৌগ বলতে আয়নটা থাকছে, তার সাথে আমরা সেই পাইরো অ্যান্টিমোনেটটা যুক্ত করবো। পাইরো অ্যান্টিমোনেট কি? K2H2SB2, এটা কিন্তু এই সংকেতটা মনে রাখতে হবে, কারণ সোডিয়াম না অ্যাকচুয়ালি এটা এমসিকিউ দিয়ে দেয়। বাংলা ওয়ার্ড দিবে পাইরো অ্যান্টিমোনেট, অথবা ইংলিশ, মানে ইংলিশ বলছি আমি আইউপাক না, এটা কি বলবো, এই সংকেতটা দিবে। ঠিক আছে, আমরা তখন সেটা জানতে হবে। তারপর এইটা করার পর আমরা যেটা করবো, সিম্পলি এই সোডিয়ামটা একে প্রতিস্থাপন করে দেবে। প্রতিস্থাপন করে সোডিয়াম সেখানে চলে আসবে, এবং আমরা এখানে প্রোডাক্ট হিসেবে সেম জিনিস, জাস্ট কে এর বদলে সোডিয়াম পেয়ে যাবো, Na+H2SB2 আর হচ্ছে O7। ঠিক আছে, এবং এইটার একটা কালার ক্রিয়েট হবে, সেই কালারটা হবে সাদা। ঠিক আছে, দিয়ে আমরা এটা থেকে বুঝে যাবো যে সোডিয়াম প্লাস এখানে এক্সিস্ট করে সেই পার্টিকুলার দ্রবণ। এন্ড তোমরা বলতে পারবে ভাই এখানেও তো সাদা, আর আমাদের অ্যালুমিনিয়াম জিঙ্কও তো সাদা, তাহলে না, তাহলে কোনো টেনশন নেই। কেন? কারণ আমি প্রথমে জিঙ্কে বলেছিলাম প্রথম বিক্রিয়া নিয়ে আমাদের কোনো টেনশন নেই, কারণ প্রথম বিক্রিয়া যে দ্রবণটা সে অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া দেখাতে পারে না। তেমনি এই জিনিসটা না তো অ্যালুমিনিয়াম না তো জিঙ্ক কারোর সাথে বিক্রিয়া দেখে না, কেবল সোডিয়ামের সাথে আমরা এটা দেখতে পারবো। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমাদের এখানে সাদা কালার আসো, কোনো টেনশন নেই, কারণ আমরা জানছি সাদা কালার মানে সেটা একমাত্র সোডিয়ামেরই সাদা, অন্য কারো সাদা না। ঠিক আছে, এটাই। তো এখন আমরা আরেকটা জিনিসে ঢুকবো, সেটা হচ্ছে তোমার এই সালফেট দেখবো, সালফেট। ঠিক আছে, একটা হবে সালফেট, একটা হবে কার্বনেট। আমরা এই যে মানে বেরিলিয়াম নাইট্রাইটের সাথে যখন দেখছি, আমরা সালফেট এবং কার্বনেট দুইটা দিয়ে করতে পারবো। আমরা এখন সেই দুটা বিক্রিয়া দেখবো, সালফেট এবং কার্বনেট। তো আমরা যদি সালফেটটা লিখি, ঠিক আছে, সালফেট, দেন আমরা কার্বনেটটা করবো। আচ্ছা, আমরা যদি এখন সালফেট টপিকটা শুরু করি, তাহলে বিষয়টা একটু দেখি এখানে। ঠিক আছে, সালফেটকে কে শনাক্ত করতে পারে আমাদের মনে আছে? অবশ্যই মনে থাকার কথা, এখানে লেখা থাকার কথা, এই তো দেখো বেরিলিয়াম নাইট্রেট। তার মানে বেরিলিয়াম নাইট্রেট ইউজ করে আমরা সালফেটকে শনাক্ত করতে পারবো। আচ্ছা, কিন্তু কেবল কি সালফেট না, কেবল সালফেট না, কার্বনেটও। এখন দেখবো তার মানে নিশ্চিত আর একটা সেকেন্ড ধাপ লাগবে এটাতে, কারণ দুইটা সেম জিনিস রিপ্রেজেন্ট করছে। তাহলে এখন আমরা যদি একটু, হ্যাঁ, এখন যদি আমরা সালফেটটা শুরু করি, তাহলে বিষয়টা এরকম যে সালফেটের সাথে প্রথমে কার বিক্রিয়া হবে? প্রথমে তো বেরিলিয়াম নাইট্রেট হবে, এটা তো কোনো সন্দেহ নেই, তাই না? আমি বেরিলিয়াম নাইট্রেটে দিচ্ছি, যে সাপোজ আমার সালফেট আয়নটা আছে, সেটার সাথে আমি যখন বেরিলিয়াম নাইট্রেট দেবো, যে BeNO3, ঠিক আছে, তো 2 আমি যখন দিব, প্রথমে আমার যেটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে বেরিলিয়াম সালফেট। ঠিক আছে, BeSO4। আর NO3 কোথায় যাবে সেটা মেনশন করার দরকার নেই, কারণ আমাদের সালফেট জাস্ট আয়ন দিয়েছে, সালফেটের সাথে কোনো পার্টনার দেয় না। ঠিক আছে, এইটার কালার কি? সেইটার কালার হচ্ছে সাদা। ঠিক আছে, এটার কালার সাদা। এখন চলো, এখন যেটা কথা, এবার আমরা তাহলে সেকেন্ড ধাপটা দেখবো। সেকেন্ড ধাপ যেটা, সেটা হচ্ছে যে এই যে সালফেটটাকে আমরা আরেকভাবে দেখতে পারবো, এবং এক্ষেত্রে সালফেট আরেকটা জিনিসের সাথে বিক্রিয়া দেয়, সেটা হচ্ছে আমি আগে লিখছি, দেন তখন আমরা নামটা দেখছি। সেটা হচ্ছে CH3COO2PB। ঠিক আছে, তার মানে কি লেড ইথানয়েড বলতে পারো। ইথানয়িক অ্যাসিড আছে না, যেটার সাথে এইচ থাকলে তো সেটা ইথানয়িক অ্যাসিড। ইথানয়িক অ্যাসিডের এইচটা যখন চলে গেল, তখন সে একটা আয়নে পরিণত হলো, এটা একটা ঋণাত্মক আয়নে পরিণত হবে, এবং এটা একটা ধনাত্মক আয়ন, যার যার মান 2, তাই 2টা আমাদের যুক্ত হলো। আচ্ছা, এর যেটা মানে বাই প্রোডাক্ট পাবো, সেটা হবে পিবি, জাস্ট পিবি। এখন আগে বেরিলিয়ামের সাথে সালফেট গেল, এবার পিবির সাথে সালফেট যাবে, তাহলে PbSO4। PbSO4 এটার কালার কেউ যদি জিজ্ঞেস করে, সেটারও কালার আমাদের হবে সাদা। ঠিক আছে,
এখন তাহলে সমস্যা কি, দুইটাই তো সাদা হচ্ছে। আচ্ছা আমরা একটু পরে দেখি না হয়, এটা দেখছি তো আমরা একটু পরে দেখছি, এখন দেখতে হবে কে বলছে। এখন আমরা সাপোজ চলে গেলাম এক ধাপ সামনে যাচ্ছি, এটা আমরা আবার ফিরে আসবো, টেনশন করো না। এখন আমরা যাবো কার্বনেটে, ঠিক আছে, সিইউ না সিইউ কেন, CO3, ঠিক আছে, আমরা CO3 2 মাইনাস, আমরা এখন কার্বনেটে শুরু করবো। কার্বনেটকে আমি প্রথমে কি দিব, বেরিলিয়াম অক্সাইড দিব। তাহলে লেখা যাক, তাহলে CO3 2 মাইনাস, একে আমরা দিলাম বেরিলিয়াম অক্সাইড, বিই, না সরি 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 মাই মিস্টেক, এটা ভুল, বিই না বিএ, ঠিক আছে, আমি লক্ষ্য করিনি, উপরে উপরে তো বিই লিখে এসেছি, না উপরে বিএ লেখা আছে, এখানে বেরিলিয়াম, না না এটা তো বিই, বেরিয়াম, এটা সরি, এটা হচ্ছে বেরিয়াম, বিএ, ঠিক আছে, আমি লক্ষ্য করিনি, সরি এক্সট্রিমলি সরি। তো যাক, কার্বনেটের সাথে এখানে যখন আমরা করবো, তাহলে বেরিয়াম এর সাথে নাইট্রেট যখন দিব, বেরিলিয়াম হচ্ছে বি, ঠিক আছে, আর এটা হচ্ছে বেরিয়াম। যাক, সেটার সাথে যখন দিব আমাদের কি প্রোডাক্ট তৈরি হবে, উত্তর হচ্ছে যে এই ক্ষেত্রে তোমার ওই ইয়া তৈরি হবে, ওই বিএ থাকছে আর ওখানে সালফেট তৈরি আসলে এখানে কার্বনেট, মানে বেরিয়াম কার্বনেট তৈরি হবে, ঠিক আছে। সেটা গেল, সেটা হচ্ছে ইয়াকে বলার নাম সাদা, ঠিক আছে। এই জিনিসটাকে আবার আমরা ওই কি বলে লেড ইথানয়েড দিয়ে দিছি, সাপোজ আমরা আবার লেড ইথানয়েড দেবো, CO3 2 মাইনাস প্লাস হচ্ছে যে CH3 COO PB, ঠিক আছে। আমরা যখন আবার লেড ইথানয়েডের সাথে দিলাম তখন আমাদের কি এলো, তখন আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ওই সেম ভাবে PB এবং CO3। এখন কথা হচ্ছে এটাও সব, এর তো আমরা এখন একটা প্রবলেমে পড়ে গেলাম। মনে করো তোমাকে একটা পাত্র দিল, সেই পাত্রে বলেছে এখানে নাইট্রেট আছে নাকি কার্বনেট আছে, না মানে সালফেট আছে না কার্বনেট আছে, বের করো। এখন সমস্যা আছে, তুমি এখন কি করলা, তুমি বিএ মানে বেরিয়াম নাইট্রেট দিলা, তুমি দেখলা যে আশ্চর্য সাদা, তুমি লেড ইথানয়েড দিলা আশ্চর্য সাদা। তুমি তাহলে সেটা কি কোনোভাবে কি এই দুটো থেকে তুমি শিওর হতে পারবে সেটা কার্বনেট নাকি সালফেট, কারণ দুইজনই সেম ক্যারেক্টারিস্টিক্স, তার মানে আমাদের আরেকটা সেকেন্ড ধাপ লাগবে। এটা হচ্ছে আমাদের বিক্রিয়া, এগুলো কিন্তু অরিজিনাল বিক্রিয়া, ঠিক আছে, এটা একটা বিক্রিয়া, এরা দুটো সেপারেট বিক্রিয়া, কিন্তু ভাববে না যে এটা সেম বিক্রিয়া, ঠিক আছে, এটা সেপারেট বিক্রিয়া। কিন্তু আমাদের এই দুইটা মানে প্রত্যেক বিক্রিয়ারই কিন্তু একটা তাহলে সেকেন্ড স্টেপ থাকা উচিত, সেই সেকেন্ড স্টেপ থেকে আমরা অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে পারবো যে ও তার মানে এটা লেড বা ও তার মানে এটা সালফেট। সেই ধাপটা হচ্ছে আমরা দেখি এখানে, আমরা দুইটারই পাশে লিখছি, সেটা হচ্ছে একজন HCl এর সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড ক্রিয়েট করবে, আরেকজন HCl এর সাথে কার্বন ডাই অক্সাইড ক্রিয়েট করবে। আমি কি বলছি মনোযোগ দিয়ে, এই যে উৎপাদটা পাবো এর সাথে HCl যদি আমি যোগ করি, HCl সাপোজ HCl দিলাম উৎপাদটার সাথে, মানে এটা হচ্ছে উৎপাদ, বিক্রিয়ক না। আচ্ছা, উৎপাদ হওয়ার পর আমরা যদি HCl যোগ করি, তাহলে CO2 মানে কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে, গ্যাসকে আমরা কিভাবে প্রকাশ করি মনে আছে, সেটা যেহেতু আকাশে উড়ে যায় তাহলে এইরকম ভাবে একটা অ্যারো দিব, CO2 পাবো না, পাবো না, তাহলে এই ক্ষেত্রে ইয়া করার দরকার নেই আমাদের, এই উড়ার চিহ্ন দেওয়ার দরকার নেই, কারণ সে তো উড়বেই না, ঠিক আছে, CO2 পাবো না। বাট আমি যদি সেম জিনিস এই ক্ষেত্রে দিই, এই ক্ষেত্রে কি CO2 ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, তাহলে একটা কার্বন আছে না, আর একটা অক্সিজেন, তো তিনটা আছে, তার মানে এই ক্রিয়েট করতে পারবে, এর কাছে তো কার্বন নাই, জাস্ট অক্সিজেন আছে, এই তো আর CO2 ক্রিয়েট করতে পারবে না। আচ্ছা, এখন যদি আমরা এটা করি যে এটার সাথে যদি HCl দিই, তাহলে যেটা হবে যে CO2 আমাদের গ্যাস হিসেবে উড়ে চলে যাবে, ঠিক আছে, মানে এটা আমরা পাবো। তাহলে এইটার মাধ্যমে রিয়েলাইজ করতে পারবো যে সেটাতে অ্যাকচুয়ালি সালফেট ছিল নাকি কার্বনেট ছিল, এটা ক্লিয়ার। এবং আমাদের যখনই আমাদের সালফেট কার্বনেট দিবে, আমরা সেম ভাবে আমরা সেটা এক্সপ্লেন করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমরা মনে করো আরেকটা জিনিসে ঢুকবো, সেটা হচ্ছে অ্যামোনিয়াম। আমি অ্যামোনিয়াম সম্ভবত করাইনি, একবার দেখে নিই, হ্যাঁ করাইনি। এখন আমরা দেখো অ্যামোনিয়াম মানে অ্যামোনিয়াম আয়ন, ঠিক আছে, তো আমরা যদি NH4 প্লাস, এখন অ্যামোনিয়াম আয়নে যদি আমরা শনাক্তকরণ দেখি, তাহলে তার শনাক্তকরণ কে করতো মনে আছে, অ্যামোনিয়াম আয়নে নেসলার বিকারক না, নেসলার বিকারক কিন্তু আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস, ক বলো এমসিকিউ বলো, এই বিভিন্ন জায়গাতে আসতেই পারে যে নেসলার বিকারকটা কি, নেসলার বিকারক ওটা, আচ্ছা নেসলার বিকারক, আচ্ছা ঠিক আছে, নেসলার না নেসলার। এখন যদি নেসলার বিকারক কি তোমাদের মনে আছে থাকার কথা, আমি তো লেখাছিলাম নেসলার বিকারক, সেটা হচ্ছে K2HDrI4, সেটার কি বলে ওর নাম, ক্ষারীয় ভার্সন মানে ক্ষারযুক্ত, ঠিক আছে, তার মানে সেটা আমাদের সংকেত হবে এরকম যে K2Hg এবং I4, ঠিক আছে, সেটা প্লাস NaOH, NaOH-টার তাৎপর্য কি, কারণ সেটা ক্ষারীয় হতে হবে, তাহলে সে নেসলার বিকারক হবে। এই নেসলার বিকারকই বেসিক্যালি আমার তোমার কি বলে ওর নাম, এই জিনিসটার যা বিক্রিয়া বলো বা যাই বলো সেটা করবে,
হুম, হ্যাঁ। তাহলে এখন নেসলার বিক্রিয়ার বিষয়ে যদি বিক্রিয়াটা দেখি, তাহলে সমতা অনেকে করে, এই বিক্রিয়াতে অনেকে সমতা করে, অনেকে করে না, কোনো সমস্যা নাই, তুমি করলেও কিছু হবে না। 2NH4 প্লাস, ঠিক আছে, টুটা আছে, আমি আপাতত টু না দিয়ে করছি, সমস্যা নেই, তুমি দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, কেউ কিছু বলবে না, কারণ সেটা ইম্পর্টেন্ট, আমাদের বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। এটার সাথে আমরা যখন দিব, মানে NaOH দিব, NaOH, যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তখন বাই প্রোডাক্ট হিসেবে কি কি পাবো? একটা সোডিয়াম প্লাস হয়ে যাবে, দুইটা, আচ্ছা আমি বললাম তো সমতা করে যাচ্ছে, অ্যামোনিয়া ক্রিয়েট হবে, NH3 ক্রিয়েট হবে, ঠিক আছে, NH3 আর কি ক্রিয়েট হবে, এবং বললোর সাথে H2O ক্রিয়েট হবে, পানিও ক্রিয়েট হবে। আচ্ছা, এটা তো হলো। তো এরপরে কাজ, এরপর এই যে অ্যামোনিয়াটা হলো, সেই অ্যামোনিয়াটা আসলে বিক্রিয়া করবে, তারপর আমাকে বিক্রিয়াটা দুই ধাপে দেখাতে হবে, কারণ প্রথমে এটা নিজে নিজে হয়, তারপরে তখন নেক্সট সাথে এই অ্যামোনিয়াটা বিক্রিয়া করা শুরু করে। তো আমরা NH3 যখন দিব, যে NH3 এর সাথে মানে উৎপন্ন যে, তো এই NH3 এর সাথে যখন আমরা নেক্সট লাইনটা লিখি, যদি যেখানে সাপোজ হচ্ছে যে K2 HgI4, সেটা যখন লিখবো তখন আমাদের এই লাইক কি ক্রিয়েট হবে সেটা আমাদের একটু জানা লাগবে। সেটা হচ্ছে যে NH2 Hg2 I3, আমি যদি ভুল না হয় এটাই হয়, ঠিক আছে, এবং সাথে তোমার ধরে নাও যে NH4 আয়োডিন, আর ধরে নাও পটাশিয়াম আয়োডাইড ক্রিয়েট। সমতাকরণ করার আমি কোনো রেকমেন্ডেশন দিব না, ঠিক আছে, যদি তোমার খুব ইচ্ছা থাকে যে আমি সমতা করবো, তাহলে এখানে 2 লিখতে পারো, এখানে 2 লিখতে পারো, এখানে 2 2 2 এগুলো সবগুলোতে 2টা ক্রিয়েট হয়, তারপরে পরেরটাতে এগুলো 2 2, তারপরে এটা মনে হয় 1 হয়, তো যাক এরকম। তো সমতা করার কোনো বাধ্যবাধকতা নাই, তবে আমরা এই জিনিসটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। এখন তোমাদের প্রশ্ন করতে বিক্রিয়া দেয় কি, মানে কালার দেয় কিনা, এখন আমি আসলে এটা মাথায় আসছে না কালার দেয় কিনা, আমরা অলমোস্ট হয়তো শেষের দিকে এসেছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আরেকটা পপুলার জিনিস, সেটা হচ্ছে ক্লোরিন, ঠিক আছে, সোডিয়াম আয়ন করবা ক্লোরিন আয়ন করবা না, সেটা তো তা হবে না, তাই না? তবে ক্লোরিন আয়নকে কে শনাক্ত করতে পারে সেটা আমি সম্ভবত দেখেছি কিনা জানি না, তো এখন বলে দিচ্ছি আমি, হয়তো আবার একটু এটার পরে আবার যাই বলছি। সেটা হচ্ছে ওই যে আমরা একটু লেড দেখলাম না, সেই লেডটা ক্লোরিনকে শনাক্ত করতে পারে, এবং আরেকটা পারে সেটা হচ্ছে AgNO3, ঠিক আছে, মানে সিলভার নাইট্রেট যেটা। তো আমরা প্রথমে লিখি, সাপোজ আমার কাছে ক্লোরিন আয়ন আছে, Cl মাইনাস আয়ন আছে, সেটার সাথে আমি AgNO3, আমরা সেক্ষেত্রে বাই প্রোডাক্ট হিসেবে পাবো Ag, ঠিক আছে, AgCl। AgCl এর কালার কি সেটা তো তোমাদের জানার কথা, এটা তো বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস, যে AgCl এর কালার হচ্ছে সাদা, ঠিক আছে, AgCl এর কালার সাদা। এখন যেটা কথা, যে এই যে AgCl তুমি তো সাদা কালার আরো ডিফারেন্ট জায়গায় পেতে পারো, সেটা লাইক একটা শনাক্তর জন্য আমাদের বিষয়, আমি বুঝাচ্ছি। আমরা যে এই যে AgCl টা পেলাম, সেই AgCl টাকে আমরা আবার বিক্রিয়া করব তার সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, NH4OH। আমরা যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে তাকে বিক্রিয়া করবো, তখন একটা জটিল যৌগ ক্রিয়েট হবে, এবং সেই যৌগটা হবে যে Ag, তার সাথে NH3, কয়টা থাকবে? NH3 হচ্ছে দুইটা থাকবে, এটা দুইটা, এবং তার সাথে একটা Cl থাকছে, এবং এইটার যেটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে দ্রবণীয়। মানে কি দ্রবণীয় বলতে কি বোঝালো? দ্রবণীয়, ঠিক আছে। এখন যেটা কথা, যে এইটা যে সাদা কালার একটা দ্রবণ পেয়ে নিলাম, একটা পদক্ষেপ পেয়ে নিলাম, ঠিক আছে, এখন হতে পারে আমি খালি যখন বুঝছি না সেই সাদা কালার আসলে কি সাদা কালার, তো আমি সেক্ষেত্রে যেটা করব, যে ওই দ্রবণটাতে এই যে জিনিসটা যখন দিয়ে দিব, তখন আমাদের যে উৎপাদটা তৈরি হবে সে দ্রবণীয় হবে। দ্রবণীয় হবে মানে কি, সাদা উৎপাদটা নাই হয়ে যাবে, ওই দ্রবণের মাঝে আবার বিলীন হয়ে যাবে। তাহলে আমরা রিয়েলাইজ করবো যে এখানে একটা সাপোজ কিছু একটা পাত্র দিল, এগুলো সব প্র্যাকটিক্যালি ভাবতে হবে, প্র্যাকটিক্যালি কি হয়, পাত্র দিল তোমাকে একটা টিচার, সেই পাত্রে AgNO3 দিলে দেখলে সাদা হয়ে যাবে। এখন তাতেই 100% শিওর হয়ে যায় না যে এটাতে ক্লোরিনই আছে, থাকতেও পারে অন্য কিছু, ঠিক আছে। এখন যেটা কথা সেটা হচ্ছে সে অন্য কিছুটা কি সেটা জানার জন্য আমরা আরেকটা জিনিস দিলাম, NH4OH, ওই দ্রবণটাতে, ওই অদক্ষেপ সাদা অদক্ষেপটা নাই হয়ে গেল, মানে বিক্রিয়ার মাঝে আবার মিশে গেল, তখন আমরা রিয়েলাইজ করলাম ও তার মানে এটাতে ক্লোরিন ছিল, কারণ সেক্ষেত্রে এমন একটা যৌগ ক্রিয়েট হবে যেটা মানে দ্রবণে আবার মিশে যাবে, দ্রবণীয় হয়ে যাবে, এবং অদক্ষেপ, এটা যে অদক্ষেপ ক্রিয়েট করে সেই অদক্ষেপটা নাই হয়ে যাবে। চল, এখন যেটা কথা, যে কেবল কি ক্লোরিন না, আমাদের লাইক আয়োডিন আছে, ব্রোমিন আছে, ফ্লোরিনে হবে তাই না? ফ্লোরিন স্বাভাবিক না, ও আলাদা হিসেবে প্রচুর, মানে প্রচুর কি বলবো, সক্রিয় বলো রিঅ্যাক্ট্যান্ট একটা জিনিস, যে এদের মতো স্বাভাবিকভাবে বিক্রিয়া করে না ফ্লোরিন। দ্যাটস ওয়াই আমরা শনাক্তকরণে জাস্ট ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, সেটা কি আমি একটা লিস্ট লিখছি, সেটা আমরা দেখবো।
আচ্ছা, তো এই লিস্টে শুরুর আগে আমরা আগে আরেকটা কথা বলে নিই, সেটা আমাদের বলা হয়নি যে ক্লোরিনের আরেকটা সেকেন্ড আরেকটা মাধ্যম হচ্ছে ক্লোরিন শনাক্তকরণে, সেই শনাক্তকরণটা আমরা দেখে নেব। এটা তো ফার্স্ট শনাক্তকরণ গেল, সেটার এক্সপ্লেনেশন মানে আরো ডিটেলস আমরা পরে দেখবো। তার আগে যেটা বলবো যে আমরা সেক্ষেত্রে এই যে ক্লোরিন আয়ন সেটাকে আমরা কি দিব, ওই যে আমরা একটু আগে যেটা দেখলাম যে CH3COO মানে লেড ইথানয়েড, যেটা লেড ইথানয়েডকে যখন আমরা দিলাম তখন এক্ষেত্রে যে আমাদের প্রোডাক্টটা আসবে সেটা হবে পিবি। এবং কয়টা ক্লোরিন লাগবে, হবে দুটা, কারণ পিবি এর ইয়াতে হলো নাম জার্মান 2। তো এটার কি এটারও কালার হচ্ছে সাদা। এটা আমাদের জানা ছিল, তাই জেনে গেলাম। এখন যেটা কথা যে ও বাই দ্য পিবির সাথে ক্লোরিন আছে নাকি এইগুলো আছে সেটা তো আবার ডিস্টার্ব করবো, আমরা কিন্তু লক্ষ্যভাবে করবো, কারণ এটাই ঠিক আছে কোনটা, এটা এও সাদা দিবে ক্লোরিনও সাদা দিবে। তাই সেক্ষেত্রে করবো কি, সাপোজ একটা পাত্রে ক্লোরিন দিয়েছে আর একটা পাত্রে তোমার হয় এই কার্বনেট আছে না সালফেট আছে। সালফেট থাকলে তখন সমস্যা হবে, বাট কার্বনেট আছে আর ক্লোরিন আছে, তুমি কি করবা, প্রথমে তো এই লেড দিয়ে তুমি সাদা কালার বের করতে পারবে। এখন সমস্যা হচ্ছে তুমি তো জানো না দুইটা তো সাদা পাবা, সেক্ষেত্রে একটাতে HCl ডুবাই দিবা। HCl যখন ডুবাইলা তখন যেটা হবে যে যেটাতে কার্বনেট আছে সেটাতে একটা মানে কার্বন ডাই অক্সাইড বুদবুদ আকারে উড়ে চলে যাবে, এবং সেই বুদবুদটা দেখে আমরা রিয়েলাইজ করবো যে হ্যাঁ সেখানে কার্বন ছিল। যে বক্সটা মানে যে পাত্রটা থেকে বুদবুদ বের হবে না সেটা থেকে আমরা বুঝতে পারবো যে তার মানে এখানে ছিল না, মানে সেক্ষেত্রে ক্লোরিন ছিল। তো যাই আমরা এখন দেখছি একটা লিস্ট আয়ন কি, একটা হচ্ছে ক্লোরিন আয়ন, আরেকটা হচ্ছে তোমার ব্রোমিন আয়ন, এবং আরেকটা হচ্ছে যে আয়োডাইড। ঠিক আছে, এদেরকে যখন তুমি বিক্রিয়া করাবা মানে মানে এখন হচ্ছে যে আমরা যখন তাদের সাথে প্রত্যেকের সাথে AgNO3 যুক্ত করব, ঠিক আছে, AgNO3 যুক্ত করব, আমরা যে বাই প্রোডাক্টটা পাবো সেটা যদি দেখি, আমি AgNO3 যুক্ত করলাম। এখন উৎপাদ হিসেবে আমরা পাবো যে এই ক্ষেত্রে পাবো হচ্ছে যে AgCl, এই ক্ষেত্রে পাবো AgBr, এই ক্ষেত্রে পাবো AgI। এই ক্ষেত্রে আমরা যে কালার গুলো পাবো সেই কালার গুলো যদি দেখি, AgCl এর কালার আমরা বলেছি একটু আগে দেখে এলাম, সেটা হচ্ছে সাদা। ঠিক আছে, AgCl এর কালার সাদা, বাট AgBr এবং AgI এদের কিন্তু কালার সাদা না, এদের কালার আলাদা। একটা হচ্ছে হালকা হলুদ, হচ্ছে হালকা হলুদ AgBr, এবং AgCl যে সে হচ্ছে গাঢ় হলুদ। ঠিক আছে, গাঢ় হলুদ মানে AgI গাঢ় হলুদ, এই দুটো হলো। এখন কথা হচ্ছে এদেরও তো আরেকটা পরবর্তী আরেকটা শনাক্তকরণ থাকে, কারণ তুমি এখন মনে করো এইটুকু দেখে তুমি বুঝে গেছো যে সাদা নাকি হালকা হলুদ নাকি গাঢ় হলুদ দেখে বুঝে যাচ্ছ, বাট সাপোজ তুমি হলুদ কালার ডিটারমাইন করতে পারছো না যে হলুদ কালারটা আসলে গাঢ় বলবো না এটা হালকা বলবো, অথবা সাদার সাথে তুমি কনফ্লিক্ট করে দিচ্ছ যে সাদা কি এটা কার্বনেটের সাদা নাকি ক্লোরিনের সাদা। এইরকম যখন সমস্যার মানে এইরকম সমস্যার কারণে আমাদের আসলে পরবর্তী স্টেপ যেটা হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আমি সেই দ্রবণটাতে দিব। আমি যদি সেই এক্সাক্ট দ্রবণটাতে মানে এই AgCl অথবা AgBr অথবা AgI ক্রিয়েটের পর যখন এটা দিব, তখন আমাদের যে মানে পরবর্তী শনাক্তকরণ তৈরি হবে সেটা হচ্ছে আমাদের AgCl যে সে দ্রবণীয় হবে, সেটা আমরা একটু আগে দেখে এসেছি যে দ্রবণীয় হবে। কিন্তু বাকি দুজন কিন্তু দ্রবণীয় না, বাকি দুইজন আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন। আমরা যদি দেখি AgBr সে আংশিক দ্রবণীয়, কমপ্লিট না, সে কি আংশিক দ্রবণীয়। এবং যেটা ফাইনালি আছে আমাদের সেটা হচ্ছে AgI। AgI কি, AgI হচ্ছে একেবারে দ্রবণীয় না, মানে সেটাকে আমরা লিখবো অদ্রবণীয়। এটা দিয়ে আমরা রিয়েলাইজ করতে পারবো অ্যাকচুয়ালি যে সেখানে ব্রোমিন আয়োডিন ক্লোরিন এগুলোর মাঝে কোনটা আছে কিনা। তো এই লিস্টটা গেল। এখন তারপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে একটু দুইটা ছোট একটা তালিকা করা। তালিকা করা মানে কি, যে আমাদের এখন দেখতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট বা বেশি বেশি আসে কি কি, NH4 আছে। ঠিক আছে, আমরা এখন NH4 এর একটা লম্বা তালিকা করব, যে তালিকাটা আমাদের একটা ইম্পর্টেন্ট লাগবে MCQ তে। ঠিক আছে, আমরা শুরু করি। আমরা যখন আমরা শেষের দিকে চলে এসেছি, আমরা যখন শুরুতে লিখেছিলাম NH4OH এর, তখন আমরা দেখেছিলাম NH4OH কিন্তু অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি দেখাতে পারতো। সে ফেরাম বলো, কপার বলো, জিঙ্ক বলো, অ্যালুমিনিয়াম বলো, ক্যালসিয়াম বলো, সবাইকে সে শনাক্ত করতে পারতো, তাই না? সেটা আমরা দেখলাম। তো এখন আমরা দেখবো যে একটা স্টেপে মানে একবারে দেখবো যে সে অ্যাকচুয়ালি কি করতে পারে, কার কার করতে পারে। তবে এইটা একটু রিভার্স পদ্ধতিতে, মানে এতক্ষণ আমরা করলাম কি, এতক্ষণ আমরা করলাম যে আয়ন দেখাচ্ছিলাম, মানে আয়নটা দেখাচ্ছিলাম, সে আয়ন যার সাথে বিক্রিয়া করে সেগুলো লিখছিলাম। ঠিক আছে, বাট এবার করলাম যে আয়ন না, এবার আমরা অন্যভাবে অ্যাপ্রোচ করছি, মানে আগে আমরা আয়ন থেকে এদিকে অ্যাপ্রোচ করছিলাম, বাট এইবার এই মানে বিকারক, এটাকে তো বিকারক বলবো তাই না, বিকারক থেকে আমরা আয়নের দিকে অ্যাপ্রোচ করছি। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো শুরু করা যাক, এই বুঝতে পারবে সমস্যা নেই। তো এই ক্ষেত্রে যখন আমি ফেরামের সাথে দিব, ফেরামের সাথে দিব, আমাদের ফেরামের সাথে যেটা হবে সেটা হচ্ছে যে FeOH2 হবে। এটা আমরা দেখেছি অলরেডি। ঠিক আছে, এগুলো আমরা অলরেডি কোনো না কোনো দেখে এসেছি। যখন 3 এর সাথে করবো তখন আমরা FeOH3 পাবো। ভালো কথা। যখন আমরা মনে করো যে কপারের সাথে করবো তখন কপারে কিন্তু আমরা বিক্রিয়া দেখেছিলাম। কপারের বিক্রিয়াতে আমাদের কি ছিল মনে আছে, একটু আগে তো দেখে আসা, মানে সেটা হচ্ছে CuNH3 কয়টা থাকবে বলতো, মনে আছে? 4টা থাকবে। এবং যেটা হবে সালফেট ক্রিয়েট হবে।
ঠিক আছে, কিভাবে হয় আমরা সেটা অলরেডি দেখেছি এখানে যখন আমরা কপার শনাক্তকরণ করি। তেমন কোথায় ছিল এখানে, এই তো কপার শনাক্তকরণ গুলো তো আমরা সেটা দেখেছিলাম, ঠিক আছে এইটা। তো সেটাই আর কি, তো সমস্যা নাই ওটা। তারপরে এখন যেটা আমাদের আরেকটা বিষয়, তারপরে যেটা আছে সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্কের কালার কি? জিঙ্কের কালার সাদা, সবার জানার কথা। তো যাই, জিঙ্ক হাইড্রোক্সাইড ZnOH, ঠিক আছে। জিঙ্ক হাইড্রোক্সাইডের পরে গেছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিবে AlOH3, ঠিক আছে। তারপরে কি বেঁচে আছে? তারপরে বেঁচে আছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম কি দিবে? ক্যালসিয়াম ওই সেম CaOH3 দিবে, ঠিক আছে। এখন এটা তো দিল। এখন কথা যে কালার কি, তাই না? আমরা কালার দেখবো এক এক করে, যে প্রত্যেকের কালারটা দেখবো। নিচের কালার গুলো সাদা, এটা তো জানাই আছে আমাদের। যে অবস্থান্ত ধাতু না সে সাদাই দিবে এই ক্ষেত্রে, ঠিক আছে। এই সাদা, এও অবস্থান্ত না, এও সাদা, এও সাদা, সবাই সাদা, ঠিক আছে। এখন যেটা কথা, যে যেটা ফেরাম FeOH, ঠিক আছে, সেটার কালার কি ছিল মনে আছে আমাদের? সাদা। সাদা কেন ছিল? সবুজ। এবং এই FeOH3 এর কি ছিল? বাদামি। ভালো কথা। এখন যেটা কথা, যে মানে এই এইটার কালার কি ছিল বলতে পারবো তোমরা? মনে আছে একটু ভাবো তো। মনে তো থাকার কথা অবশ্যই, গাঢ় নীল, ঠিক আছে, গাঢ় নীল। এখন হলো, এখন কথা এই যে সাদা, এই সাদাগুলো আমরা কিভাবে শনাক্ত করতাম মনে আছে না? আমরা এখানে প্রথমে NaOH দিব। NaOH, এই NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না। আচ্ছা, আমরা সেক্ষেত্রে সেটা লিখি এখানে, একটু লিখি, সেটা দরকার আছে তোমাদের জানা। এটা হচ্ছে আমরা ফুল লিস্টটা বলতে পারি, যে ক্ষেত্রে তো তিনটাই সাদা আসছে, সেক্ষেত্রে আমরা এদেরকে কিভাবে পৃথকীকরণ করবো? আমরা এটা, যে জিঙ্কের সাদাটাকে আমরা যদি NaOH, প্রত্যেকটা যদি NaOH দিই, আমরা প্রথমে রিয়েলাইজ করবো সে ক্যালসিয়াম কি ক্যালসিয়াম না, কারণ ক্যালসিয়াম NaOH এর সাথে বিক্রিয়া করবে না, প্রথমে বুঝে যাবো সাদা কালার যাবে না, ঠিক আছে। সাদা কালার সাদা কালারই থাকবে। এখন যদি কথা হচ্ছে যে AlOH3 বা জিঙ্ক থাকে, তাহলে দুই ক্ষেত্রে কিন্তু সাদা কালারটা নাই হয়ে যাবে, এদের কিন্তু কালার সাদা না, এরা নাই হয়ে যাবে। এখন যেটা কথা, যে যখন আমি আবার NH4Cl দিব, NH4Cl যখন তাদেরকে দিব, তখন যদি আবার আমরা সাদা কালারটা না ফিরে পাই, আমরা রিয়েলাইজ করবো সেটা জিঙ্ক। যদি আমরা সাদা কালারটা ফিরে পাই সেটা অ্যালুমিনিয়াম। এই পার্ট দুটো আমরা অলরেডি বুঝেছি। তো আশা করা যায় এটাই মোর দেন ইনাফ। আরো হয়তো টুকটাক দুটা তিনটা বিক্রিয়া থাকতেই পারে তোমার শনাক্তকরণ, বাট সেগুলো কোনো মেজর বা কোনো না উল্লেখযোগ্য না। আমি যা করেছি অলরেডি এগুলোতে তোমার HSC, তোমার অ্যাডমিশন তোমার ইজিলি চলে যাবে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। যে কোনো যদি সমস্যা হলে আমাকে হয়তো ইনবক্সে অথবা কমেন্ট বক্সে জানাতে পারো, আর ডিসক্রিপশন বক্সে এটা PDF আমি পরে অ্যাড করে দেবো। তো এটাই, আশা করি সব বুঝেছো। তো আজ এখান পর্যন্ত, আমাদের পরে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। এটা আরো ডিসক্রিপশন আছে, তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে, একটা ভালোভাবে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা মজা দেখো। আমরা NaO4OH দিয়ে করেছিলাম না, NH4OH দিয়ে করলাম না? আচ্ছা, এগুলো কি প্রত্যেকটা আমরা অলরেডি করে এসছি না করে এসছি? আচ্ছা, তোমাদেরকে আমি যে হোমওয়ার্কটা দিব একটু ছোট করে, সেটা হবে এইগুলা, যেগুলা আমাদের K4 কিন্তু 4 জনের সাথে বিক্রিয়া করতো সম্ভবত, আর K3 জাস্ট 2 জন কি 3 জনের সাথে বিক্রিয়া করতো। তো তোমরা চেষ্টা করবা যে এইভাবে একটা লিস্ট করবা, NH4 এর মতো একটা লিস্ট করবা, সেখানে K4 এর যে লিস্ট, সেখানে যে 4টা দাগ থাকবে 4টা দাগ দিবা, K3 যদি 2টা থাকে, যে যার জয়টার সাথে লাগবে, তো এরকম যে লিস্ট করে তুমি একটা লাইক এই করতে পারো। আর এই যে এটা লিস্ট লাগবে না, এটা থেকে অলরেডি লিস্ট দিয়েছি, তো এই দুইটা তুমি একটা নিজস্ব একটা লিস্ট ক্রিয়েট করতে পারো। আরেকটা তুমি করতে পারো নিজেদের বাসায় নিজের কাজে, এটা কি এটা বুঝিয়ে দাও, আমি অলরেডি বুঝিয়ে দিচ্ছি, এটা নিজেরা প্র্যাকটিস করতে পারো। সেটা হচ্ছে এই যে জিনিসগুলো লেখছো, সেটা ফ্লো চার্টের মাধ্যমে লেখা। মানে ফ্লো চার্ট মানে কি? এখানে একটা দেখো তো, আমাদের NH4Cl থেকে যে আমরা এই তিনটা পেলাম, তিনটাই সাদা, তিনটাতে ডিস্টার্ব করছে, কারণ তিনটাই সাদা, আমরা জানছি না কোনটা, কারণ আমরা ফ্লো চার্ট লিখলাম না। ফ্লো চার্ট থেকে আমরা রিয়েলাইজ করলাম যে কি কি হবে, ঠিক আছে। আমরা ফ্লো চার্টটা আরেকটু সামনে, এখানে জায়গা শেষ হয়ে গেছে, তার কারণে আমি এখানে অ্যারোটা পাকাই দিছি। তো যাই হোক, তো ফ্লো চার্টটা দিয়ে আমরা আরেকটু সামনে যে দেখলাম যে কোনটা কি কোনটা কি, এইভাবে একটা ফ্লো চার্ট করে তোমরা এর মাঝে পৃথকীকরণ করতে পারো, মানে কার্বনেটার সালফেটের মাধ্যমে। আর এইটাতে একটা অলরেডি ফ্লো চার্ট, ছোটখাটো ফ্লো চার্ট বা চার্ট যায় বলো, সেই হিসেবে তোমাদের পৃথকীকরণ করাই আছে কোনটা কি। তো এইগুলো ছোটখাটো বিষয় করবো, ভালোভাবে পড়বো, এবং আশা করি কোনো সমস্যা হবে না। আর তার সমস্যা হলে জিজ্ঞেস করবো। আজ এখান পর্যন্ত, পরে আবার অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।